আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড কেস একটা রয়েছে, যেটা 2018 সালে ঘটে। তারাপীঠের মতন জায়গায় এই ঘটনার নিষ্পত্তি ঘটাতে গিয়ে প্রচুর বেগ পেতে হয়েছে, প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। 2018 সালের কেসটা আমাদের কাছে আসে। এটা হচ্ছে একটা ব্যাঙ্কোয়েট হল, বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয় এখানে, এবং তার সঙ্গে সঙ্গে নিচের তলায় একটা অডিটোরিয়াম আছে যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তো ভদ্রলোকের ব্যবসা লাটে উঠে যাওয়ার মতো হয়েছিল। বিয়ে বাড়ি তো ভাড়া তো দূরের কথা, কোনো রকম একটা অডিটোরিয়ামে অনুষ্ঠান হতো না। এমনকি ওখানে যারা নাইট গার্ডের জন্য যারা থাকতো, কোনো কেউ নাইট গার্ডও থাকতে চাইতো না। একটা বিয়ে বাড়ি ভাড়া ঠিক বিকেল বেলার পর থেকে যা ঘটনা ঘটতে শুরু করলো। জামাইবাবু বাথরুমে ঢুকেছে, ও মানে ঢোকার পর না হঠাৎ করে কোনো কারোর একটা মানে ওখানে যে কেউ এসছে বাইরে সেরকম আওয়াজ পাচ্ছে, অথচ ও জানে যে এদিকে তখন ওর পিছনে পিছনে কেউ আসেনি। আচ্ছা, কলটা খোলা, ও কলটাকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে এবার বেরিয়ে এবার বাইরের দিকে বেরোচ্ছে, আবার জল পড়ছে, আবার ব্যাকে এসছে। মানে উনি দেখছেন দাঁড়িয়ে কলটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। ব্রাহ্মণকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সমস্ত জায়গায় খুঁজছে, কোথাও পাচ্ছে না। খাওয়া দাওয়া জায়গায় ওঠার যে সিঁড়ি, ওই সিঁড়ির নিচে ধুতির একটা কোণ দেখতে পাওয়া যায়। সবাই ওখানে গিয়ে ব্রাহ্মণকে ওখান থেকে ধরে বার করে, ব্রাহ্মণ মারা গেছে। ব্রাহ্মণ মারা গেছে? বলছে একজন নাইট গার্ড এরকম ডিউটি করছে, ওপর থেকে জলের আওয়াজ হচ্ছে। জলের আওয়াজটা হচ্ছে দেখতে গিয়ে ও দেখছে যে বাথরুমের সামনে একজন কেউ বসে আছে, লাইট জ্বালিয়েছে, দেখছে কেউ নেই। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্পওয়ালা। আর প্রত্যেককে জানাই মেনি 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 হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকের নতুন বছর ভীষণ ভালো কাটুক। আর পুরো বছরটা যদি ভালো থাকতে হয় তাহলে বছরের প্রথম দিনটাকে বেছে নিতে হয় ভালো কিছুর জন্য। আর ঠিক সেই কারণেই গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে পাওয়ার প্যাকড একটা এপিসোড নিয়ে 2026-এর যাত্রা আমরা শুরু করতে চলেছি। এবং আজকের এপিসোডে আমার সাথে রয়েছেন দেবজ্যোতি অধিকারী। দেবজ্যোতিদা মারাত্মক একটা ঘটনা আজকের পডকাস্টে আমার সাথে শেয়ার করেছেন। এছাড়াও ঘটনার শেষে আমরা এমন কিছু বিষয় নিয়ে ডিসকাস করেছি যে ডিসকাশন আজকের পডকাস্টে একটা অন্য মাত্রা যোগ করবে। সব মিলিয়ে বলতেই পারি আজকের রাতটা আপনাদের প্রত্যেকের জন্য বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট অথবা সত্যি ভৌতিক ঘটনা আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো দেবজ্যোতিদা, ফাইনালি 2 মাস পর আবার তুমি গল্পওয়ালাতে এসেছো। তোমাকে আর ওয়েলকাম আমি বলবো না, কারণ গল্পওয়ালার অত্যন্ত প্রিয় একজন ঘরের ছেলে হয়ে উঠেছো তুমি। একদম। তো কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। আর আজকে সকাল সকাল তোমার যে ইনভিটেশনটা আমি পেলাম, সেটা পেয়ে আমার মন আরও ভালো হয়ে গেছে। সবুজ কালী মায়ের নতুন মন্দিরের উদ্বোধন হতে চলেছে আগামী নতুন বছরে। হয়তো এই এপিসোডটা আস্তে আস্তে নতুন বছরও হয়তো চলে আসবে। তো আমার খুব ভালো লাগলো, মানে যেহেতু বিগত একটা বছর ধরে তোমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, একদম। সবুজ কালী মায়ের সম্পর্কে প্রচুর কিছু জেনেছি। মানে একটা অন্য দরজা খুলে গেছে স্পিরিচুয়ালিটির আমার কাছে। আর এত কিছু জানতে পেরেছি তার ব্যাপারে। আজকে তার নতুন মন্দির কালীঘাট মন্দিরের আদলে হয়ে উঠছে, আরও সুন্দর হয়ে উঠছে, বেশ ভালো লাগছে দেখে। আর সেখানে আমি নিজে যেতে পারবো, এটা ভেবে আমি ভীষণ খুশি। তো এটা নিয়ে মনে হয় গল্প বলাতে তুমি 4th অথবা 5th টাইম এলে। তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আমরা বোধহয় গত ফেব্রুয়ারি মাসে আমরা প্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় এবং আমরা এপিসোড করতে শুরু করেছি।
তারপর থেকে মানুষজনের এত ভালোবাসা পেয়েছি, গল্পওয়ালা পরিবার এত, মানে আমার প্রথম পডকাস্টই তো এসছে গল্পওয়ালাতে। মানে আমাকে মানুষজন প্রথম দেখেছে, চিনেছে হয়তো আগে থেকে, আমার গলা চিনতো মানুষ, কিন্তু আমাকে প্রথম দেখা বা আমাকে প্রথম মানুষ দেখেছে পডকাস্টে, সেটা তোমার মাধ্যমেই। আমার প্রথম ভিডিও পডকাস্ট তোমার সঙ্গেই আসে। তারপর থেকে প্রতিটা এপিসোডের শেষে মানুষজনের কমেন্ট দেখতে পাই, সেখানে পছন্দের মানুষের সংখ্যাটা বেশি থাকে। তো কিছু সংখ্যক মানুষ তো থাকেই যাদের সবার কাছে প্রিয় হওয়া তো সম্ভব নয়, আর মানুষের নেগেটিভ জিনিস তো মাইন্ড বা মানে কমেন্ট এগুলো থাকবেই। তো তারপরেও তো মানে চালিয়ে যেতে হয়। যারা মানুষ আমার ঘটনা শুনতে পছন্দ করেন, এমন অনেকে আছেন যারা আমি কোনো জায়গায় যাব শুনলে আমার সঙ্গে দেখা করবেন বলে দাঁড়িয়ে থাকেন, বা এমন মানুষ আছেন যারা বিভিন্ন সমস্যায় ছিলেন, এই পডকাস্টের মাধ্যমে তারা আমাদের সন্ধান পেয়েছেন, পেয়ে তাদের জীবন পরিবর্তন হয়েছে, বা তাদের বিভিন্ন রকম সমস্যা থেকে তারা মুক্ত হয়েছেন, যেটা থেকে তাদের জীবন মানে দুর্বিষহ হয়ে গেছে। কারণ এইখানে কোথাও গিয়েই এই জায়গাগুলোই অনেকটা বেশি অনুপ্রাণিত করে আরও বেশি করে ঘটনা বলার। দেখো, অনেকে অনেক রকম কথা বলে, সেই সব বিষয় নিয়ে মানে শেষের দিকে আলোচনা মানে বলবো এই সব বিষয়গুলোকে নিয়ে, অনেক দেখতে পাই। আর এই মন্দির নিয়ে যেটা বললে, মায়ের নাম নিয়েই প্রথম শুরু করব। আগামী 17ই জানুয়ারি মায়ের নবনির্মিত মন্দিরের উদ্বোধন এবং মায়ের 75তম উৎসব, তাই শুরুতেই তোমাকে তো আমন্ত্রণ জানিয়েছি, এবং তার সঙ্গে গল্পওয়ালা, আমি প্রথম ইনভিটেশন পেয়েছি। একদম গল্পওয়ালা পরিবারের প্রত্যেককেও আমি আমন্ত্রণ জানাচ্ছি মায়ের মন্দিরে আসার জন্য, উৎসবের জন্য আপনারা আসতে পারেন, নিমন্ত্রণ করলাম। কারণ হচ্ছে এটা একটা বৃহত্তর পরিবার, আপনারাও যেমন আমিও তেমন, সবাই যেমন, মানে কেউ, মানে আমি এখানে ক্যামেরার সামনে এসে বলছি বলেই মানে আমি বিরাট কিছু নয়, আমি সেই হাম্বল জায়গাটা রাখি সবার সঙ্গে। বা যারা সামনে থেকে যায় আমার কাছে বা আমাদের ওখানে গিয়ে আমার সঙ্গে সামনাসামনি কথা বলে, যতটা চেষ্টা করি আমি তাদের মতো করে তাদের সঙ্গে করার। কিছু ক্ষেত্রে তো সবসময় মাইন্ড ঠিক থাকে না, তাই ভুল ভ্রান্তি মানুষ মাত্রই হয়, বিভিন্ন রকমভাবে তারা খারাপ বুঝে হয়। আর এই বিষয়গুলোকে নিয়ে একটা মানে আমি কিছু কথা বলবো এপিসোডের শেষে। আমি কিছু কমেন্ট দেখেছি, কিছু কমেন্ট এসেছে, আমি সবার কমেন্টই পড়ি। সেখানে অনেকে বলেছে সবুজকালী মন্দিরে গেলে অনেক অনেক টাকা খরচা হয়। এই বিষয় নিয়ে আমি শেষে কথা বলবো। তো আজকে তো ঘটনা শোনাবো, ঘটনা শোনানোর জন্য আমি সবসময় উদ্গ্রীব থাকি। আর তোমার সঙ্গে বলে যে 2 মাস পর আমার সঙ্গে দেখা হলো, ভূতের ঘটনা তো সবসময় এত ঘটছে না যে আমি প্রতি মাসে মাসে এসে সপ্তাহে সপ্তাহে এসে ঘটনা শোনাবো। হ্যাঁ, আমাদের একটা অনেক দিনের পুরনো রয়েছে, বা দাদুর সময় থেকে চলে আসছে, সেখান থেকে এদিক সেদিক থেকে নানা রকম কন্টেন্ট বলো বা এই ঘটনা বলো, যাই বলো, সেগুলো বাবার কাছ থেকে মুখ থেকে শুনি, বা আমার চোখের সামনে যেগুলো ঘটছে সেইগুলিই বলার চেষ্টা করি। আমি বিশেষত যেগুলো আমার চোখের সামনে ঘটছে সেইগুলিই বলার চেষ্টা করি। পুরোনো দিনের অনেক ঘটনা আছে, গ্রামের দিককার দাদু যে সময়ে যন্ত্র সাধনা করতেন, বা বাবা যে সময়কার একদম শুরু করছেন দাদুর সঙ্গে ছোটবেলায়, তোমার বাবা যখন তোমার ফেজটায় ছিল, একদম সেই সময়কার পরিবেশটাই তো অন্যরকম ছিল। না ছিল আমাদের ওখানে গ্রামে ইলেকট্রিসিটি, না ছিল পাকা রাস্তা, কোনো কিছুই ছিল না। তখনকার দিনের তন্ত্রচর্চা বা এই তন্ত্রের যে কাজ বা মানুষের যে আচার আচরণ, সেইগুলো অন্যরকম ছিল, এত ছিল না। এই যে তোমার সঙ্গে কথা বলতে বলতেই তোমার সামনেই তো কতগুলো ফোন এলো আমার কাছে, যে অনলাইনে কিছু করা দেওয়া যাবে কিনা। সম্ভব হয় না, অনলাইনে তো হয় না, আমরা পারি না। কে পারে, তারা নিশ্চয়ই উচ্চ মার্গের সাধক আমাদের কাছ থেকে, কিন্তু আমরা তো পারি না অনলাইনে কোনো তন্ত্র কিছু করে দেওয়া, কারণ তন্ত্রে কিছু করতে গেলে তো তাকে সামনে আসতে। তো এইরকমই মানে ঘটনা আমি যতটা পারি আমার চোখের সামনে ঘটেছে বা আমার নলেজের মধ্যে রয়েছে এমন ঘটনাগুলো বলার, বা সেগুলো কি হয় আরও ডিটেইলে বলা যায়। আরেকটা জিনিস হয়, অনেকে বলে যে বেশি হ্যাজাচ্ছে, এত বেশি বলার কি দরকার। যদিও বেশি সংখ্যক মানুষ আমার এই বিস্তারিত ঘটনা শুনতেই পছন্দ করে, আমি নিজে পার্সোনালি খুব পছন্দ করি। হ্যাঁ, কিন্তু আমি তাদেরকে এটাই বলতে চাই যে একটা তো মানুষ ঘটনা শুনছে বা গল্পের মতো করে শুনছে, আমি তো এখানে গল্প বলতে এসেছি। আমাদের কাছে যে কেস আমার সঙ্গে তো ডাইরেক্ট ঘটছে না, আমাদের কাছে যে কেসগুলো এসেছে সেই কেসগুলো তো আমি শুনেছি। আমি বলে দিলে তো ভালো লাগবে না শুনতে, তো সেটাকে একটা গল্প আকারে বলা, মানে আমি একদম টোটাল চিত্রনাট্য সহকারে বলছি, তবে মানুষ ভালো। আমি একদম ট্রান্সপারেন্ট, পরিষ্কার কথা, আমি লুকিয়ে চুরিয়ে কিছু কথা বলার নেই। ধরো আমি বলছি যে আমি অমুক জায়গায় যাচ্ছি, আচ্ছা আমি কীভাবে বাড়ি থেকে বেরোলাম, কার সঙ্গে দেখা হলো, আমি এই যদি ঘটনাগুলো বলি, মানুষ যদি পছন্দ করে, তো
গল্প শোনা তো মানুষ শুনতেও এইভাবে ভালো লাগবে। শুনতে এইভাবে ভালো, আমি এটাই এইভাবেই মানে মনে করি বলা উচিত। বলে দিলে তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, তন্ত্রচর্চা করলাম, যজ্ঞ করলাম, সব হয়, এটা তো গল্প হলো না। তো এইভাবেই বলার চেষ্টা করি। তো মানুষের ভালো লাগে, কিছু মানুষের খারাপ লাগে, ভালো লাগাটাইকে নিই এবং খারাপ লাগাটাকেও নিই, এবং আমি দেখি যে হ্যাঁ তারা যে বলছে সেটা কি সত্যি সত্যি সমালোচনা, কখনো আলোচনা হলেই তো তবে সমালোচনা হয়, এবং সমালোচনার যে জায়গাটা সেটা থেকেও কিন্তু অনেক ভুলভ্রান্তি শেখার চেষ্টাও করি, রেকটিফিকেশন অফ এরার্স অনেক। আমি যেমন প্রথম এপিসোড তোমার সঙ্গে করেছি, প্রথম সামনাসামনি মুখে বসে পডকাস্ট, তখন যেভাবে আমি কথা বলতাম বা তখন যেভাবে আমি নিজেকে প্রিপেয়ার করতাম বা নিজে এসে বলতাম, এখন সেটা আমার কাছে অনেকটাই সাবলীল হয়ে গেছে, বা আমি বলার চেষ্টা করি মানুষ কীভাবে পছন্দ করছে। এমনটা নয় আমি যে বানিয়ে বলছি আচ্ছা সাদা কাপড় পরে ভূত ওখানে দাঁড়িয়েছিল, এটা তো বলা সম্ভব নয়। আমার কাছে যেটা ঘটছে আমি সেটা বলবো। অনেকে বলে দেখবে যে আচ্ছা এই ঘটনা ঠিক ভয় লাগলো না, তো ভয় তো আমি জোর করে পাওয়াতে পারবো না, যেটা ঘটছে তো সেটাই দেখাতে যাবে। আমরা তারাপীঠ নিয়ে যে এপিসোডটা করেছিলাম সেদিনকে তুমি একটা ঘটনা আমাদেরকে শুনিয়েছিলে, তোমার ওই খুব সম্ভবত উত্তরপাড়ার ওই দিককার কোনো একটা ঘটনা মোস্ট প্রবাবলি। তো ও ঘটনাটা শুনে আমার খুব একটা ভয় লাগেনি কিন্তু, ঠিক আছে, কিন্তু অডিয়েন্স যারা শুনেছিল তারা কিন্তু বেশ ভয় পেয়েছিল। এবার হতে পারে আমি দিনের বেলায় শুনেছিলাম, এবার যারা শুনেছে তারা তো রাত্রি 10টা এবার 11টার সময় মানে শুনেছে। ভয় তো জোর করে পাওয়াতে পারবো না, Exactly. তাই না? যে ঘটনাটা ঘটছে আমি তো সেটাই বলবো, এর থেকে আমি কি বানিয়ে বলতে আমি আসিনি। আমি এসেছি সবুজ কালিমায় নাম প্রচার করতে, আমি বারবার বলি, আমি তো ঘটনা বলতে এসেছি। এই যে তুমি আমাকে বলেছিলে যে আমার ফোন নাম্বার দিয়ে দেবে, বা এই নিয়ে লাস্টে আলোচনা, শেষের দিকে আলোচনা করব, আজকে তো আমরা ঘটনা অবশ্যই শোনাবো। তো আজকের এপিসোডটা যেই কারণে আমাদের বসা, যেই ঘটনাটা নিয়ে আমরা কথা বলবো, তোমার সাথে যখন আমার অফ ক্যামেরা কথা হচ্ছিল বা আমরা ফোনে যখন কথা বলছিলাম, তুমি তখন আমাকে বলেছিলে যে অরিত্র 75 বছরে তো এই যে সবুজ কালী মায়ের ঘরানায় প্রচুর ঘটনা ঘটেছে বাবা এবং দাদুর আমলে, প্রচুর। তবে আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড কেস একটা রয়েছে যেটা 2018 সালে ঘটে, এবং আমি আরও বেশি ইন্টারেস্টেড এই ঘটনাটা শোনার জন্য, কারণ তুমি বলেছো যে তারাপীঠের মতন জায়গায় এই ঘটনার নিষ্পত্তি ঘটাতে গিয়ে প্রচুর বেগ পেতে হয়েছে, প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তো কি ঘটেছিল একদম শুরু থেকে যদি বলো। আচ্ছা, এই ঘটনাটাও ইউনিক, মানে সচরাচর এরকম ঘটনা খুব একটা ঘটে না। এইবার যদি আমি বানিয়ে গল্প বলতে বসি সেটা আলাদা ব্যাপার, অরিজিনাল ঘটনা এরকম খুব কমই ঘটে। ঘটনাটা 2018 সালের, আমার বয়স তখন কমই, যথেষ্ট কম, কিন্তু আমি 2015 থেকে প্রফেশনালি চেম্বার করছি অ্যাস্ট্রোলজি। তো আমার এটা 10 বছর, আমার জ্যোতিষ চর্চা করারও, অ্যাস্ট্রোলজি চর্চা করারও এটা 10 বছর পূর্ণ হচ্ছে, 2025 পূর্ণ হলো আমার। তো 2018 সালের কেসটা আমাদের কাছে আসে, মানে ঘটনাটা আসে। তো এটা এসেছিল কিন্তু মানে ভদ্রলোক যিনি এসেছিলেন, যার সমস্যা, মানে যিনি সমস্যাটা নিয়ে এসেছিলেন, উনি একজনের পরিচিত মাধ্যম দিয়ে এসেছিল। কারণ আমাদের কাছে মানুষজন এই পডকাস্ট বলো বা আসতো কি একজনের মুখে শুনে, মানে একজন উপকার হয়েছে, সে আমাদের কাছে এসেছিল, তার উপকার হয়েছে, সে আর একজনকে শুনে আরও একজনকে বলেছে। এইভাবেই তো আমাদের এত বছর ধরে চলে এসেছে। এখন পডকাস্টের ব্যাপ্তির জন্য মায়ের নাম এত বেশি ছড়িয়েছে, মানুষ সোশ্যাল মিডিয়া থেকে নাম্বার খুঁজে আননোন মানুষ বিভিন্ন সময় আসে। তখন তো এই জিনিসটা ছিল না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এতটাও ব্যাপ্তি বা আমরা এতটাও সেই জায়গায় বাইরে এত প্রচারিত ছিল না, আমাদের এলাকার মধ্যে আমরা প্রচারিত ছিল, এবং যারা আসতো ওই একে অপরের পরিচিতি মাধ্যম দিয়ে কেউ উপকার হয়েছে সে সাজেস্ট করতে আসতো। এটাও ঠিক সেই রকমভাবে এসেছিল সেই সময়। তো ভদ্রলোক উনি দেখাতে আসেন, তো আমিও বাবার সঙ্গেই ছিলাম। তো আমি একদম এবার ডাইরেক্ট ঘটনায় চলে যে কী হতো। আসলে ঘটনাটা হচ্ছে উত্তর কলকাতার একটা ঘটনা। আমি প্রপার জায়গার নাম বলবো না, কারণ জায়গার নাম বলে তার হয়তো ব্যবসার ক্ষতি হতে পারে, এবং এটা ব্যবসায়িক প্রতিষ্ঠানই সেটা ধরতে গেলে। তো সেখানে আর কোনো সমস্যা নেই, এইটুকু আমি অ্যাসুরেন্স এবং গ্যারেন্টি দিতে পারি যে সেখানে আর কোনো রকম কোনো গ্রুপ সমস্যা নেই। তাই আমি বিস্তারিত নাম, বা অনেকে বলে যে আচ্ছা বলছে জায়গার নাম বলছে না কেন, অনেক সমস্যা থাকে। আমি বলে দিলাম, আমি ফেমাস হয়ে গেলাম, তুমি ফেমাস হয়ে গেলে, ইউটিউব থেকে আমাদের যথেষ্ট, তুমি বিশ্বাস করবে না, আমরা নর্থ বেঙ্গলের একটা এপিসোড করেছিলাম, একজন রাইডিং টিম থেকে একজন এসেছিলেন পার্থ বলে। তো ও একটা হোমস্টে বা একটা হোটেলের কথা বলে, যেখানে আমরা না প্রপার জায়গাটার নাম নিয়েছি, না প্রপার হোমস্টের নাম নিয়েছি। তো ওটা হন্টেড বলে একটা ঘটনাও শেয়ার করে, এবং যেই ঘটনাটা ওর সাথে ঘটেছে। এপিসোডটা রিলিজ হওয়ার 2 থেকে 3 দিনের মাথায় আমার কাছে লিগাল থ্রেট আসে যে এপিসোডটা মুছে দিতে হবে, ঠিক আছে। তো
তো আমার একটাই স্ট্রং জোন ছিল সেখানে, যে আমি তো কোনো রকম হোটেলের নাম নাম নিইনি। নেওয়া হয়নি। হ্যাঁ, তাহলে আপনাদের প্রবলেমটা কেন হচ্ছে? আইদার ঘটনাটা তাহলে প্রপার সত্যি, আর তোমরা সেটা মানুষের সামনে আসতে দিতে চাইছো না, ঠিক আছে? তো আমি তখন বলি যে না, আমার চ্যানেলে কোনো মানুষের নাম নেওয়া হয়েছে না, কোনো হোটেলের নাম নেওয়া হয়েছে। তো আপনারা যা লিগাল স্টেপ নেবেন নিন, বাকিটা আমি বুঝে নেব। তারপর আমার যে গেস্ট, তারও কন্ট্যাক্ট ডিটেলস জোগাড় করে তার কাছেও ফোন যায়, সেও একই কথা বলে। তো অনেকেই হয়তো জিজ্ঞেস করে যে আমরা কেন জায়গার নাম বলি না। হয়তো জায়গার নামটা বলে দিলে অনেক ট্রান্সপারেন্সি থাকে, আমাদেরও ইচ্ছা হয় আসল জায়গার নামটা কিন্তু আমরা বলে বলতে দিতে, পারি না, আমরা বলতে পারি অনেক না। বাধ্যবাধক, আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে। আমি একটা কথা বলে দিচ্ছি মানে সেখানে কয়েক লক্ষ মানুষ শুনবে, দেখবে। তো আমি একটা বাড়ির কথা বলে দিলাম, সেই এলাকার বদনাম তো সেটা, সেই এলাকার মানুষেরও তো খারাপ। আচ্ছা ওই বাড়িটায় ভূত আছে, তাদের যারা ব্যক্তিগত যারা মানুষজন তাদের অন্য চোখে দেখবে। বারাসাতের একটা জঙ্গলের ভেতরে একটা বাড়ি নিয়ে একটা পডকাস্ট হয়েছিল, যে গেস্ট এসেছিল তাকে রীতিমতো পলিটিক্যাল লিডাররা গিয়ে থ্রেট করেছিল। এগুলো থাকে, এগুলো সে শুধু বারাসাত নামটা মেনশন করেছে বলে, সে কিন্তু কোনো কোর জায়গার নামও মেনশন করেনি। তো যাই হোক, তো এগুলো থাকে, সেই জন্য আমি প্রপার এগুলো থেকে এড়িয়েই যাচ্ছি। তবে এখন আর কোনো সেখানে সমস্যা নেই, এটুকু বলতে পারি। এটা হচ্ছে একটা মানে ব্যাঙ্কুয়েট হল। আচ্ছা, বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয় এখানে, এবং তার সঙ্গে সঙ্গে নিচের তলায় একটা অডিটোরিয়াম আছে যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। স্টেজ আছে, মানে যথেষ্ট বড় জায়গা, মানে অডিটোরিয়াম ভেতর, মানে নর্থ কলকাতায়। হ্যাঁ, উত্তর কলকাতা একসঙ্গে। আমি প্রপার লোকেশন বলবো, নর্থ কলকাতা মানে অনেকটা এরিয়া, আমি সেই জন্য বলে দিলাম। তাই কেউ দয়া করে এটার পেছনে অনুসন্ধান করতে যাবেন না, কি দরকার। মানে ওনারা এখন ব্যবসা করছেন, এখন সমস্ত কিছু রানিং। তো ভদ্রলোকের ব্যবসা লাটে উঠে যাওয়ার মতো হয়েছিল। আচ্ছা, বিয়ে বাড়ি তো ভাড়া তো দূরের কথা, মানে কোনো রকম একটা অডিটোরিয়ামে অনুষ্ঠান হতো না। এমনকি ওখানে যারা নাইট গার্ডের জন্য যারা থাকতো, যেহেতু অডিটোরিয়ামের অনেক রকম সাইন রিকুইপমেন্টস থাকতো, অনেক কিছু থাকতো, সেই জন্য নাইট গার্ডের ব্যবস্থা থাকতো। কোনো কেউ নাইট গার্ডও থাকতে চাইতো না, এমন সমস্যার মধ্যে পড়েছিলেন। তো কী সমস্যাটা হয়েছিল, ওই ভদ্রলোক ওই জায়গায়, যে জায়গায়, ওই জায়গাটা উনি নিজে বানিয়েছেন, বানিয়ে উনি এবার প্রচার করতে শুরু করেছেন যে এরকম আমি ব্যাঙ্কুয়েট হল তৈরি হচ্ছে বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার জন্য। তখন এবার আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে, কাজ শেষ হয়ে যায়। আমি এখানটা একটু স্কিপ করছি, ঠিক আছে, কাজ হচ্ছিল এই জায়গাটা স্কিপ করে আমি এগিয়ে যাচ্ছি। তো এরকম একটা সময় সব রেডি হয়ে যায়। রেডি হওয়ার পরে কিন্তু এক বছর হলটা কিন্তু বন্ধ ছিল। আচ্ছা, ঠিক আছে, তারপর হলটা শুরু হয়। কেন বন্ধ ছিল এটা আমি শেষে গিয়ে বলবো, মানুষজন বুঝতেও পারবে কেন বন্ধ ছিল। একটা বিয়ে বাড়ি ভাড়া আসে, হলের মধ্যে বিয়ে বাড়ি ভাড়া আসে। বিয়ে বাড়িটা একটি মেয়ের বিয়ে ছিল, একদিনেরই ব্যাপার। মেয়ের বাড়ি থেকে তারা আগের দিন থেকেই তারা কমিউনিকেট করছে, বিভিন্ন রকম শিফটের ব্যাপার থাকে। তো মেয়ের সকালবেলা গায়ে হলুদ হয়, সব কিছু হচ্ছে একদম নর্মালি, যা যা বিয়ের প্রসেস অনুযায়ী সব কিছু হচ্ছে, সব নর্মাল। ঠিক বিকেলবেলার পর থেকে যা ঘটনা ঘটতে শুরু করলো ওই মানে হলের মধ্যে। প্রথম যে ঘটনাটা ঘটলো, ওই মেয়ের জামাইবাবুর সঙ্গে, যার বিয়ে তার জামাইবাবুর সঙ্গে, জামাইবাবু বাথরুমে ঢুকেছে, ব্যাঙ্কুয়েট হল বাথরুমে ঢুকেছে। আর বাথরুমগুলো তো সব ওই একটা একটা করে দরজা, একসঙ্গে বোধ হয় 4-5, আমি গিয়েছিলাম ওখানে, ওটা পরে বলছি, 4-5টা দরজা আছে বাথরুমের। একটাতে ঢুকেছে, ও মানে ঢুকার পর না হঠাৎ করে কোনো কারোর একটা, মানে ওখানে যে কেউ এসছে বাইরে সেরকম আওয়াজ পাচ্ছে, কেউ জলের কল খুলেছে বা কিরকম আওয়াজ পাচ্ছে। অথচ ও জানে যে এদিকে তখন ওর পিছনে কেউ আসেনি। আচ্ছা, কেউ ছিল না, মানে ও জাস্ট ঢুকেছে, সঙ্গে সঙ্গে আওয়াজ পাচ্ছে। তো ভাবলো হয়তো কেউ পাশের কোনো বাথরুমটা থেকে কেউ হয়তো বেরিয়েছে বা কিছু। ও বাথরুম করে বাইরের দিকে বেরিয়েছে, কেউ নেই। কলটা খোলা, যে জল পড়ছিল কলটা খোলা, ও কলটাকে বন্ধ করে দিয়েছে, গিয়ে বন্ধ, না ওইটা খোলা যেহেতু ওটাতে গিয়ে হাত ধুয়েছে, বন্ধ করে দিয়েছে। বন্ধ করে এবার বেরিয়ে এবার বাইরের দিকে বেরোচ্ছে, আবার জল পড়ছে, ব্যাকে এসেছে, আবার আটকেছে বন্ধটাকে, আবার বেরিয়ে যাচ্ছে, আবার জল পড়তে আরম্ভ করেছে। কী হলো, ভদ্রলোক পুলিশে চাকরি করেন, ঠিক আছে, হাট্টাকোট্টা চেহারা খুব, আবার ব্যাকে এসছেন। কী ব্যাপার হচ্ছে, উনি তখন আর বন্ধ করেন, উনি দাঁড়িয়ে দেখছেন যে কি হচ্ছে ব্যাপারটা। উনি স্পষ্ট বলছেন, মানে উনি দেখছেন দাঁড়িয়ে, কলটা অটোমেটিক বন্ধ হয়ে গেল, মানে ঘুরলো
এটা কলটা, ওটা দেখে উনি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে চলে এসেছেন। এসে ওনাদের ম্যানেজার নিচে বসেন, একদম নিচে অডিটোরিয়ামের সামনেই ওনার চেম্বার আছে, ম্যানেজার বসে। ম্যানেজার রুমে বলছে, আচ্ছা আপনাদের বাথরুমে কিছু প্রবলেম আছে, এরকম কলটা এরকম প্রবলেম হচ্ছে, বারবার খুলে যাচ্ছে, বন্ধ করে দেন, অটোমেটিক বন্ধ হয়ে গেল। ম্যানেজার বলছে না এরকম তো কিছু হয় না, ও নর্মাল বিহেভিয়ার করে ছেড়ে দিয়েছে। বলছে না কিছু বন্ধ হয় না, চলে গেছে। এবার বিয়ের ব্যস্ততার মধ্যে বলছে জামাইবাবু মানে তার একটা মানে খুব দায়িত্ব আছে বিয়ের ব্যাপারে, ওর কাজে ব্যস্ত হয়ে গেছে। এইবার যেটা হলো খুব মানে মানে একটা মানুষের, তোমাকে আমি বলছিলাম যে যে কারুর বিয়ের দিনে এরকম ঘটনা, আমার মনে হয় এটা শোনার পর ভাববে যে কারুর যেন কোনো শত্রুরও না হোক, এরকম একটা খারাপ ঘটনা না হোক। তো বিয়ের কাজ এবার শুরু হবে, বর আসবে এমন সময়, ব্রাহ্মণ চলে এসছে তার আগে, ব্রাহ্মণের যেহেতু অনেক কাজ থাকে, ব্রাহ্মণ আগেই চলে এসছে। এবার ব্রাহ্মণ ঢুকেছে বাথরুমে, কোনো হাত ধোবে বা বাথরুম করবে কোনো কারণে ব্রাহ্মণ ঢুকেছে। এখান থেকে বর মানে চলে এসেছে, ব্রাহ্মণের একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্রাহ্মণ গেছিল ওয়াশরুমে বলে গেছিলো যে আমি ওয়াশরুমে যাচ্ছি, বাথরুমে যাচ্ছি। ব্রাহ্মণকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই খুঁজে ব্রাহ্মণ গেল কোথায়, ফোন করছে, ফোন রিং হয়ে যাচ্ছে। ফোন রিং কোথায় হচ্ছে, যেখানে ওই ছাদনা তলাটা হয়েছে যেখানে, ওখানে ব্রাহ্মণের ওই কাঁধে ঝোলানো যে ব্যাগের মধ্যে ওই ছোটো ফোন, মানে ওই টাইপ ফোন যেটা আর কি, সেই ফোন ওই নোকিয়ার ব্যাগের মধ্যে বাজছে। সবাই মিলে ব্রাহ্মণকে খুঁজে, ব্রাহ্মণ গেল কোথায়। ব্রাহ্মণ যে সাইকেল নিয়ে এসেছিল, ব্রাহ্মণের সাইকেলও পার্কিংয়ে রয়েছে, হলের পার্কিংয়ে, সেটাও দেখেছে। বলছে ব্রাহ্মণের সাইকেল আছে, ব্যাগ আছে, ব্রাহ্মণ গেল কোথায়। সমস্ত জায়গায় খুঁজছে, কোথাও পাচ্ছে না। তো এইটা এক্সপ্লোর করলো, প্রথম ব্রাহ্মণকে দেখা গেল কোথায়, ব্রাহ্মণ যে মানে তোমার বলছি মানে নিচের তলাটা হচ্ছে অডিটোরিয়াম, ওপর তলাটা হচ্ছে তোমার ওই বিয়ের জায়গাটা, ঠিক আছে, রিসেপশন হল, বিয়ের যেখানটা হবে সেখানটা। তার উপরে হচ্ছে তোমার ওই খাওয়া দাওয়ার জায়গা, ঠিক আছে। খাওয়া দাওয়ার জায়গা ওঠার যে সিঁড়ি, ওই সিঁড়ির নিচের যে মানে এই ফ্লোরেতেই নিচের কোণেতে ব্রাহ্মণের ওই ধুতির একটা কোণ দেখতে পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, ওই ধুতির কোণটা দেখতে পাওয়া যায়। সবাই ওখানে গিয়ে ব্রাহ্মণকে ওখান থেকে ধরে বার করে, ব্রাহ্মণ মারা গেছে। মৃতদেহ ব্রাহ্মণের পড়ে আছে। এবং ব্রাহ্মণের সামনের দিকটায় মানে অয়েল পিন রং, মানে রং লেগে গেলে যেমন হয় সেরকম রং লেগেছিল ফ্লোরেতে। সাংঘাতিক একটা বাজে ব্যাপার। আমাদের হিন্দু শাস্ত্রে বলো বা আমাদের হিন্দু তো আমরা ধর্ম পালন করি, সেখানে একটা বিয়ে হচ্ছে একটা মাঙ্গলিক ক্রিয়া, সেরকম একটা জায়গায় ব্রাহ্মণের মৃত্যু খুব একটা কিন্তু ভালো জিনিস নয়, একটা বাজে সিচুয়েশন। মানে তুমি ভাবতে পারছো ব্যাপারটা, বিয়ে মেয়েটার কী অবস্থা হবে, যে বর বিয়ে করতে এসেছে তার মানে কী অবস্থা হবে, সে ব্রাহ্মণ, তাদের নতুন জীবন শুরু করবে, তাদেরকে বন্ধনে আবদ্ধ করবে, তার মৃত্যু ঘটলো। মৃত্যুটা কি বাথরুমের ভেতরেই হয়েছিল? জানি না, আচ্ছা, পাওয়া গিয়েছিল ওখান থেকে। পরবর্তীকালে যখন ওই মানে হয় রিপোর্ট আসে, তো হার্ট ফেলিওর করে মারা গেছে। না, হার্টের প্রবলেম ছিল না, বয়স্ক মানুষ, হার্টের প্রবলেম ছিল, কিন্তু ওখানে রং কোথা থেকে আসবে, রঙের কিছু হয়নি। তো এই বিষয়টা নিয়ে জলঘোলা একটু হয়েছিল, ঠিক আছে, সেটা প্রশাসনিক ব্যাপার, আমি ওই বিষয়টার দিকে আমি অ্যাভয়েডই করছি। ওটা মানে আইনত বিষয়ে অনেক দূর গিয়েছিল, সেটা থেকে ওই ভদ্রলোক যিনি মালিক উনি অনেকটা সাফার করেছিলেন, ঠিক আছে, কারণ হলে হয়েছে যেহেতু অনেকটা ভুক্তভোগী হয়েছিলেন, তো যেহেতু ওটা ওই দিকে আইনতভাবে গিয়েছিল, আমি ওই বিষয়টার দিকে যাচ্ছি না। তো এইভাবে উনি মারা গিয়েছিলেন। তো বিয়ে যথারীতি মানে খুব বাজে পরিস্থিতির মধ্যে হয়। আবার অন্য পুরোহিত বলতে বরের পক্ষ থেকে একজন পুরোহিত আসে, বরের বাড়ি থেকে একজন পুরোহিত থাকে, উনি তখন ওই বিয়ে সম্পন্ন করলেন, কিছু করার নেই আর সেখানে। তো ওনাকে ওখান থেকে করা হলো। সবার মানে একটা মনের মধ্যে বাজে ব্যাপার, সিচুয়েশান, যা হোক করে বিয়েটা হলো। এবারে একটা মেয়ের জীবনে মানে বুঝতে পারছো যে এরকম যার বিয়েতে এরকম হয়েছে তার মনের মধ্যে কী থাকবে, একটা আনন্দ অনুষ্ঠান একটা বিষাদে পরিণত হয়ে গেল। তো এরকম ঘটনা ঘটেছে। তো বিয়ের তো হয়ে গেল, বিয়ে চলে গেল, এই হচ্ছে প্রথম ঘটনা ঘটলো। এরপর থেকে বলছে কোনো নাইট গার্ড নাকি থাকতে চায় না ব্রাহ্মণের মৃত্যুর পর থেকে। হ্যাঁ,
কোনো নাইট গার্ডও থাকতে চায় না। এবার আমি তখন জিজ্ঞাসা করলাম যে এটা কি ব্রাহ্মণের মৃত্যুর আগে থেকেই? বললো ব্রাহ্মণের মৃত্যু হওয়ার পর থেকে আরও বেশি করে এটা হয়েছে যে কোনো নাইট গার্ড কেউ নাইট ডিউটি করতে চাইছে না। এর আগে অনেক রকম অনেক কথা বলতো, আমি অনেক কথা বলতো মানে বলতো যে কাউকে নাকি দেখা গেছে, কাউকে স্পট করতে করা গেছে, নানা রকম অদ্ভুত ঘটনা ঘটে, জলের কল খুলে যায়, কেউ মনে হচ্ছে হাত ধুচ্ছে বারবার, হ্যাঁ, বিভিন্ন রকম গন্ধ পাওয়া যায়, কেরোসিনের গন্ধ পাওয়া যায়, রঙের গন্ধ পাওয়া যায়। রঙের গন্ধ? আচ্ছা আপনি তো বললেন না রং লেগেছিল, বলে হ্যাঁ। আমি তাহলে কি, আমি মনে মনে তখন কোথায় রিলেট করছি, রঙের গন্ধ পাওয়া যায় মানে কি ব্রাহ্মণের গায়ে রং লেগে মারা গিয়েছিল? তাহলে কি ব্রাহ্মণের প্রেতাত্মাই কোনোভাবে ওখানে রয়েছে কি না? আমার মাথা তখন এটা স্ট্রাইক করে। বললো রঙের গন্ধ এরকম, আমি আপনি পেয়েছেন? বলে হ্যাঁ আমিও পেয়েছি, অনেক রকম ঘটনাই ঘটে। এবার নাইট গার্ডদের সঙ্গে কী ঘটনা ঘটতে সেটা বলুন আগে। বলছে একজন নাইট গার্ড এরকম ডিউটি করছে, তার মুখ থেকেই শোনা ভদ্রলোক বলছে ওই ওপরের আস্তে কিছুটা জলের আওয়াজ হচ্ছে, ওপর থেকে জলের আওয়াজ হচ্ছে। ও তখন গেছে বন্ধ করতে, ও মানে দিতে বেরোয় বন্ধ করা আছে কিনা, জলের আওয়াজ হচ্ছে। ও জল দিতে গিয়ে দেখছে, মানে জলের আওয়াজটা হচ্ছে দেখতে গিয়ে ও দেখছে যে বাথরুমের সামনে একজন কেউ বসে আছে, মানে ওয়াশরুমের সামনে নিচে ফ্লোরে বসে রয়েছে। বলে কে রে তুই, কে ঢুকে পড়েছিস এখানে? বলে ও সামনে গিয়ে টর্চ না মারার আগে লাইট ফাইট জ্বালিয়েছে, বন্ধ থাকলে কী করতে বাথরুমে এখন ওয়াশরুমে এখন লাইট জ্বলবে, লাইট জ্বালিয়েছে, দেখছে কেউ নেই, অথচ টর্চ মেরেও দেখেছে একজন বসে আছে। যখনই লাইটের সুইচটা দিয়েছে দেখছে ওখানে কেউ নেই, তখন তো ভয় চমকে গেছে, ও তো সেন্সে রয়েছে, পুরো চমকে গেছে। কী হলো এরকম হলো, ব্যাক চলে এসছে। একশোটা ওয়ার্ড যায়নি দ্বিতীয়বার, জল টল বন্ধ করতে যায়নি, মানে বলছে সকালবেলা হলে আমি দেখবো পুরো ভেসে গেছে ফ্লোর, এরকম পরিস্থিতি, এত জল বেরোচ্ছে, ফ্লোরে জল পড়বেই। সকালবেলা দেখছে যে এক ফোঁটা জল কোথাও নেই, অথচ কল বন্ধ, সব বন্ধ। এই রকম ঘটনা দিনের পর দিন নানা রকম ঘটতে শুরু করলো, এরকম ঘটনা নানার পর দিন ঘটতে শুরু করলো। এইবার হচ্ছে কি, এ আর তো কাজ করতে চাইছে না, এও চলে গেল, আবার নতুন একজন এলো, সে তো কিছু জানে না। তার সঙ্গে যে ঘটনা ঘটলো সেটা শোনো তাহলে। ও এরকম উঠে যথারীতি এমনি সব বন্ধ আছে কিনা রাত্রিবেলা সব দেখতে উঠেছে ওই টহল দেওয়ার জন্য। প্রথমবার উঠে দেখেছে কিচ্ছু নেই, তারপর আর একবার আবার ওই জলের শব্দ পেয়েছে বাথরুমে, জলের শব্দ, কেউ হাত ধুচ্ছে, কেউ যেন মনে হচ্ছে অনেকক্ষণ ধরে হাত ধুলে যেমন হয় সেরকম, মানে হাতে কিছু একটা এমন লেগেছে যেটা হাত মানে ভালো করে ধুতে হবে এরকম। আর সবাই বলতো ওখানে রঙের গন্ধ বেরোচ্ছে, সবাই বলতো রঙের গন্ধ বেরোচ্ছে। বাথরুমের মধ্যে উঠে গিয়ে দেখছে সেই কল খোলা, ও কল বন্ধ করেছে। কলটা বন্ধ করে এইবারে পিছন দিকে দাঁড়ানো যায়, সামনে বলছে একজন কেউ দাঁড়িয়ে রয়েছে, তার মুখটা পুরো থ্যাতলানো। হ্যাঁ থ্যাতলানো। ও ওখানেই অজ্ঞান হয়ে গেছে, সেন্স ফিরেছে ওর যখন সকালবেলা ওকে ওই ম্যানেজারের ঘরেতে পড়েছে। যখন সকালবেলা ওই যারা কাজ করেন আর কি, কাজের যারা মাসি, ওনারা ওই ঝাঁটটার দেবেন পরিষ্কার করবেন বলে এসেছেন, দেখছেন বাইরের চেয়ারে কেউ নেই, সব খোলা ওপরে। তখন ওরা নর্মালি উঠে দেখছেন উনি ওয়াশরুমের এই ফ্লোরের এতেই অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তখন সবাইকে ডাকাডাকি করে নিয়ে এসে বলে তুমি কী দেখেছিলে? বলছে আমি এরকম দেখেছিলাম। তুমি রাত্রিবেলা কি নেশা টেশা করছো নাকি এরকম করে? বলে আপনি সিসিটিভি দেখুন, আপনি সিসিটিভিটা দেখুন। আচ্ছা সব থেকে অবাক করবে, সিসিটিভি সব জায়গায় লাগানো আছে, কিন্তু ব্রাহ্মণটা যে ওই সিঁড়ির তলায় কী করে গেল ওখানটার কোনো রেকর্ডিং নেই, ওই জায়গার কোনো ফুটেজই নেই, কোনো ফুটেজ নেই। আর ওয়াশরুমের ওখানে তো মানে ক্যামেরা লাগানো সম্ভব না, ক্যামেরা নেই। বলছে আমি যদি ড্রিঙ্ক করে থাকি বা আমি যদি কোনো নেশা করে থাকি, আমি কবার উঠেছি, আমি কবার নেমেছি, এই যে দ্বিতীয় যে নাইট গার্ড সে বলছে, তাহলে আপনি দেখুন চেক করে, আমি তো নেশা যদি করে থাকি। যদি চেক করে দেখছে না, এ তো নর্মাল বসেছিল, একবার উঠে রাউন্ড মেরে এলো, আবার এখানে এসে বসলো, তারপর দ্বিতীয়বার যখন গেল তারপর থেকে ওরা ব্যাকে আসেনি। কী করা যায় এরকমভাবে? বলছে আমি আর এখানে কাজ করবো না। স্বাভাবিক, এরকম আর কাজ করে কি ওরকম রাত্রিবেলা একা? কাজ করবো না। বলো তুমি কাজ করো, তোমার সঙ্গে যদি আর একজন করে আমি দিয়ে থাকি তাতে আমার ইনভেস্ট হোক, আমি আরও একজন অ্যাপয়েন্ট করছি, দুজন করে থাকলে তুমি তো কাজ করবে। সে তখন অনেক করার পর বলে আপনি আগে দুজন মানে আর একজনকে নিয়ে আসুন, তারপর আমি ভেবে দেখব।
বললো আরও একজনকে ও অ্যাপয়েন্টমেন্ট করলো, এবার এরা 2 জন হয়েছে, 2 জন একসঙ্গে গার্ড। তো এ তো আর দ্বিতীয়বার ওপরে উঠবে না রাত্রিবেলা, আর ওঠে কখনো? উঠবে না। এবার যে নতুন এসছে একে তো বলেনি যে এরকম ভূত আছে, বললে তো হবে না। আর একেও বারণ করছে তুমিও কিন্তু বলবে না, তাহলে কিন্তু মুশকিল। এও যদি ছেড়ে চলে যায় তখন মুশকিলে পড়বো আমি। তোমার সঙ্গে কী হয়েছিল না হয়েছিল কিচ্ছু বলবে না, তুমি এর সঙ্গে ওসব নিয়ে কোনো আলোচনাই করবে না, কী হচ্ছে না হচ্ছে। বলো এরকম আবার এরকম একদিন রাত্রিবেলা 2 জন বসে আছে নিচে গার্ডের মানে ম্যানেজারের ঘরের সামনে, আবার ওই ওয়াশরুমের ওখান থেকে জলের আওয়াজ বেরোচ্ছে, কেউ একজন হাত ধুচ্ছে। তখন ও ইচ্ছা করছে ইচ্ছা চা মানে বদমাইশি, চা চা দেখ কেউ ঢুকে পড়ে যাবো না, যা তো যাক ভেতরে, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। আর এ নতুন, ও সিনিয়র, মানে যাই হোক বেশি দিন কাজ করছে, যা যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, দেখা টসটা নিয়ে যা। ও পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়ে ও মনে মনে ভাবছে ভুল করে ফেলেছি, যদি কিছু হয়। আর এ আর একা তো যাওয়ার সাহস পাচ্ছে না, ও তো চলে গেছে, এটা দ্বিতীয়বারের পিছনে যাবে, একা যাওয়ার সাহস পাচ্ছে না যদি রাস্তায় এরকম দেখতে পায় কাউকে, কেন ভুক্তভোগীও একবার। সেই ভদ্রলোক, প্রথম যিনি ভদ্রলোক উনি ওখানে গেছেন, গিয়ে উনি দেখছেন ওই সেম যে এরকম যে প্রথমবার ছেড়ে চলে গেল যে যেমন দেখেছিল, ওই ওয়াশরুমের সামনেই কেমন যেন এইভাবে হাঁটুর ওপর হাঁটুতে এরকম হাত দিয়ে বসে আছেন। আচ্ছা টর্চটা মুখে মেরেছে, আচ্ছা টর্চটা মুখে মারতেই মানে বলছে কিচ্ছু নেই এই জায়গাটা কিচ্ছু নেই তার। তারপরেও ব্ল্যাঙ্ক, ওই রকম দৃশ্য ধর তুমি বসে আছো, আমি দেখতে পাচ্ছি কেউ একজন অবয়ব বসে আছে, টর্চটা মারছি দেখছি পুরো ব্ল্যাঙ্ক ওইখানটা, তোমার মুখ বলে কিছু নেই। তো কী হতে পারে তার সিচুয়েশান বুঝতে পারছো কী হবে? আমি বলছি এখন নর্মাল আমারই মানে সেই এটা ভাবছি বা যারা শুনছে তাদের যে এটা হচ্ছে, সেই ভদ্রলোক সেখানে ফিল করছে, তো আলটিমেটলি সে মানুষ, সে ওখানে ব্ল্যাঙ্ক পড়ে গেছে অজ্ঞান। এবার এইখানে তো ভাবছে 10-15 মিনিট হয়ে গেছে আসছে না, এই তো মহাভাব মানে পড়েছে যে পাঠিয়েও তো আমি ভুল করে ফেললাম, আমি যে একা যাবো ও তো যেতে পারছে না। এ সাহস নিয়ে টর্চ নিয়ে 2 হাতে 2টো টর্চ নিয়ে উঠেছে, চারদিক মারতে মারতে উঠছে 2 হাতে 2টো টর্চ নিয়ে, আর ফোনেতে হনুমান চালিসা চালিয়ে দিয়েছে। আচ্ছা মানে রাত্রিবেলাও তারপর থেকেই না ও ওইটা হনুমান চালিসা চালিয়েই বসে থাক সারা রাত, কিছু করার নেই, সাহস তো জোগাতে হবে। ওই চারিদিক টর্চ মারতে 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 উঠেছে, দেখছে ওরকম পড়ে আছে, লাইট টাইট জ্বালিয়েছে, ফোন করেছে আবার ম্যানেজারকে, সব ফোন টোন করে ওকে ওখান থেকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। ও জ্ঞান ট্যান ফেরেনি, এমন অবস্থা, এমন ভয় পেয়েছে। তো ওনাকে তখন থেকে নিয়ে ভর্তি করে দেওয়া হলো। ও জিজ্ঞেস করছে, এবার সুস্থ হওয়ার পর জিজ্ঞেস তুমি কী দেখেছিলে ওখানে? বললাম আমি এরকম দেখেছিলাম একজন বসে আছে, তার মুখে এরকম কিছু নেই। তখন 2-4 হচ্ছে যে আগের ছেলেটাও বলেছিল যে এরকম একজন থ্যাতলানো মুখ দেখেছিল কাউকে। তাহলে এইটা নিয়ে 3 জন নাইট গার্ড এরকম সিচুয়েশনে পড়লো, 3 জনের সঙ্গে এরকম ঘটনা ঘটছে। এইবার দিনের বেলা দুপুরবেলার দিকে যে কাজের মাসি আসে মাঝে মধ্যে কাজ করতে, ঝাঁটটার দিতে, সমস্ত কিছু পরিষ্কার করতে, তখন ওই মাসি একদিন ম্যানেজারকে বলছে যে বাবু আপনাদের এখানে ভূত আছে। কী বলছো ভূত আছে? মানে বলছে আমি এখানে একাও থাকি, মাঝে মাঝে কোনো গার্ড থাকে না, দুপুর বিকাল পর্যন্ত থাকি, কিচ্ছু বুঝতে পারি না, উপরে উঠি কিছু। বলছে না আমি জানি ভূত আছে এখানে, আমি দেখেছি ভূত আছে। বলে দেখেছিস মানে? বললো যে ওই যে সেই ঘটনাটা হয়েছিল। কী ঘটনা বলো তো? ব্রাহ্মণের মৃত্যু? না, আমি একটা স্কিপ করে গিয়েছিলাম হ্যাঁ বলার সময়, যখন জিনিসটা তৈরি হচ্ছে, অডিটোরিয়ামটা যখন তৈরি হচ্ছে, বললাম না হ্যাঁ কাজ হচ্ছিল, তুমি কাজ হচ্ছিল, তাই বললাম এখানে একটা জিনিস আছে, স্কিপ করলাম। কাজ যখন রং হচ্ছিল, বাইরের একটা সাইডে যেখানে রং ভাড়া বেঁধে যে রং হচ্ছে ওপর তলায়, সেইখান থেকে একজন রং মিস্ত্রি পা স্লিপ করে নিচে পড়ে যায়, পড়ে গিয়ে তার মৃত্যু হয় রং করতে করতে। ইয়াং ছেলে, 23-24 বছর বয়স হবে এরকম ছেলেটি, ওপরের ভাড়া থেকে পড়ে গিয়ে মারা যায়। এবং পড়েছিল পুরো নিচের দিকে হয়ে পড়েছিল, মুখের অংশ কিছু ছিলই না, মানে থেঁতলে গিয়েছিল একদম পুরো, মুখ দেখে কেউ চিনতে পারবে না এরকম পরিস্থিতি হচ্ছিল। আর ও পরনে ছিল হাফ প্যান্ট, গেঞ্জি, রং মাখানো পুরো একদম, মানে যেমন রং মিস্ত্রিদের লেগে থাকে সেরকম একদম। এই ছেলেটিকেই সবাই দেখতে পেত ওখানে। আচ্ছা এই ছেলেটিকে সবাই দেখতে পেত। ব্রাহ্মণ কেন মারা গিয়েছিল ওই রহস্যটার কোনো রকম কিছু হয়নি, ওটার দিকে আমরা কিছু খুঁজে পাইনি।
পোক্ত কোনো কিছু ছিল না। তখন এই ঘটনা আমাদেরকে ওই ভদ্রলোক এসে বললেন সেইরকম রং মিস্ত্রি পড়ে মারা গিয়েছিল, জন্য ওখানে ভৌতিক ঘটনাগুলো ঘটতো। আচ্ছা, এই রং মিস্ত্রি মারা যাওয়ার পর যে কোনো এক অতৃপ্ত এক্সিস্টেন্স বা এন্টিটি ওখানে ছিল, এটা উনি জানতে পারেন সেই কাজের মাসির কাছ থেকে। আচ্ছা। কিন্তু তার আগেই যে 1 বছর বন্ধ ছিল, বললাম না প্রথমেই যে এটা তৈরি হয়ে যাওয়ার পরও 1 বছর বন্ধ ছিল, 1 বছর পর ভাড়া হয়, ওই সময়টা নানা রকমের পূজা পাঠ সস্তায়ন থেকে শুরু করে অনেক কিছু করা হয়েছিল, ঠিক আছে। তারপরেও কিন্তু এই ঘটনা ঘটছে, কারণ প্রেত মুক্তি হয়নি ওখানে, অতৃপ্ত হয়ে গেছে ওখানে। সে এসেছিল একটা তার সংসার চালানোর জন্য, পেটের দায়ে সে কাজ করতে এসেছিল, সে এসে গিয়ে তার অসাবধানতায় ওইভাবে পড়ে যায়, পড়ে গিয়ে মারা যায়। এবং যে এর পিছনে একটা ঘটনা আছে, এর পিছনে ঘটনা আছে, ছেলেটি কেন ওখানে আরও অতৃপ্ত হলো বা কেন ওইখানে এই জিনিসটা হলো, ছেলেটি কিন্তু অ্যাকচুয়ালি ওই দিন কাজ করতেই চায়নি। আচ্ছা। পরবর্তীকালে জানা যায় যে ছেলেটির সেদিনে জ্বর হয়েছিল, খুব শরীর খারাপ ছিল, তাতেও জোর করে ওকে কাজে লাগানো হয়েছিল ওখানে, যে সময়ের আগে কাজ কমপ্লিট করতে হবে। এই ভদ্রলোক যিনি মালিক, উনি ওই রং মিস্ত্রির যে মালিক, যে কন্ট্রাক্টর, তাকে চাপ দিয়েছিল যে তুমি বেশি করে মিস্ত্রি লাগাও, রং করো, আমার তাড়াতাড়ি করে শেষ করাও, আমার সামনের সিজন থেকে আমাকে বুকিং ধরতে হবে। আর সেই রং মিস্ত্রির যে মালিক, যে কন্ট্রাক্টর, সে কী করেছে, ওকে চাপ দিয়েছে, না তো ওসব কথা শুনবো না, তো শরীর খারাপ আমি জানি না, তুই এসে কাজ করতে হবে, তোকে পরিষ্কার কথা, তোর সব নাটক চলবে না। এই ছেলেটিকেও জোর করে এখানে কাজে লাগানো হয়েছিল, যার কারণেই ও ওখানেতে অতৃপ্ত অবস্থায় হয়েছিল। আরও অনেক ভয় দেখিয়েছে, মানে আরও অনেক রকমভাবে ওকে দেখেই তো ভয় পেয়ে যাবে, এরকম একটা বেড়ে। আর যখনই ওর উপস্থিতি হতো, চারিদিকটা রঙের গন্ধে ভরে যেত। এবার আমি সব শুনলাম, আমি বলছি নাইট গার্ড এখন, বলছে না এখন তো আর কিছু নেই। বাবা সব শুনছেন চুপ করে বসে, দু একটা যে কথাবার্তা বলা সে সব কমিউনিকেট হচ্ছে। ঠিক আছে, এরকম যখন ঘটনা হচ্ছে, বাবা বললেন ঠিক আছে, একটা প্রথমে তো প্রোটেক্ট দিতে হবে, আগে তো দুম করে ওখানে গিয়ে কিছু করে দিলেই হবে না, দুম করে ওখানে গিয়ে কিছু করে দেবো না, আগে কী করতে হবে সিস্টেম এটা, যেটা তুমি সেই জায়গাকার বস বা মালিক, তুমি মালিক, তাই আমি যদি ওখানে দুম করে ওদেরকে গিয়ে ঘুঁচিয়ে দিই, তাহলে এফেক্ট তোমার ওপরে পড়বে, আমাদের কিছু হবে না, আমরা তো প্রোটেকশানের মধ্যেই রয়েছি, তুমি তখন এফেক্টেড হয়ে যাবে, তোমাকেও অ্যাটাক করে দিতে পারে, ঠিক আছে, কারণ তুমি তাকে নিয়ে আসছো, কোনো তান্ত্রিককে নিয়ে এসে তাকে তাড়ানোর চেষ্টা করছো সেই জায়গা থেকে, আর তাকে সরানোর চেষ্টা করছো, সে কোনোভাবে, তাকে কিন্তু আমরা যাচ্ছি তো মুক্তি দিতে, কিন্তু যারা প্রেত বা ওই ধরনের জিনিস হয়, তারা এত বোঝে না, এত বোঝার জায়গায় থাকে না সব সময়, তারা সেই সময় কী হয়, তারাও একটা এটা শুনতে মানে অনেকের খারাপ লাগে, বলছে এই কী কথা বলছে, এরকম কি আদেও হয়, এরকম অনেকে শুনে ভাববে, কিন্তু এটা এরকমই অরিজিনাল, এগুলো সাইকোলজি অনেক কিছু ব্যাপার আছে, যাদের সঙ্গে ঘটনা ঘটে, যাদের সঙ্গে এই বিষয়গুলো হয়ে আসছে, যারা চর্চা করে, তারা জানে এই জিনিসগুলো কী, আর যার সঙ্গে একবার ঘটে না, সে বোঝে কী জিনিস। তুমি বাথরুমে যাচ্ছ, গিয়ে দেখছো পেছনে একজনকে আয়না দেখতে পাচ্ছ, সামনে দেখতে পাচ্ছ, কারো শ্যাডো দেখতে পাচ্ছ, কে একজন সোফায় বসে আছে দেখতে পাচ্ছি, এইটা যখন বারংবার হতে থাকবে না, একটা মানুষের কী হবে, সে যার সঙ্গে হয় সেই বোঝে, আর যার সঙ্গে হয় না সে কোনো দিন এই ফিল করতে পারবে না। আর ঈশ্বরের কাছে প্রার্থনা যেন কারুর সঙ্গে এরকম জিনিস ঘটনা না ঘটুক আর কি। তো এরকম ঘটনা ওখানে ঘটে। তো এরকম প্রেতেরও একটা সাইকোলজিক্যাল ব্যাপার, অনেক কিছু থাকে, অনেককে চটানো যায় না, অনেকে রাগানো যায় না, অনেক কিছু বুঝে এখানে কাজ করতে হয়, অনেক কিছু প্রয়োগ সেখানে বুঝে করতে হয়। তাই এই ভদ্রলোককে আগে প্রোটেকশন করা হলো, যে তোমার যাতে কোনো কিছু না হয়, তুমি যেন প্রোটেক্টের মধ্যে থাকো, প্রোটেকশন করে দেওয়া হলো। বাবা এবার বললেন যে প্রোটেকশন হয়ে গেছে একটি অমাবস্যায়, এইবার তুমি ওখানে যাও। ঠিক এরকম আমি রিসেন্ট বললাম একটা ঘটনায়, আমি একটা জায়গায় এরকম তাদের প্রোটেকশন করে দেওয়া হয়েছে, ওটা হচ্ছে কুদঘাটের দিকে তাদের ফ্ল্যাট, সেখানে আমি ইনভেস্টিগেটে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম। তারপর যখন তাদেরকে প্রোটেকশন দিয়ে দেওয়া হয়ে গেল, যা এদের পর আর কোনো এফেক্ট পড়বে না, আর আমি গিয়ে দেখলাম ওখানে আদেও কী রয়েছে। এই ঘটনাটা আমি একদিন বলবো, আমি যাদের ঘটনা তাদের জন্য অনুমতি পাই, তারাও পডকাস্ট দেখে রীতিমতো। এবং সেখানে গিয়ে আমি যে কমিউনিকেট করতে চেষ্টা করলাম, যে এনটিটি, ওখানে একাধিক এনটিটি ছিল, তো সেই তাদেরকে থেকে আমি নেগলেক্ট হলাম, ঠিক আছে, সেটা নিয়ে পরে বলছি এই বিষয়টা নিয়ে। তো এরকম তাদেরকে প্রোটেকশন, বাবা বললেন এবার তুমি যাও ওই ব্যাঙ্কোয়েট হলটাতে। তো আমি সেখানে নর্মালি গেলাম, আমার যেতে যেতে মোটামুটি ধরো 2:30-3টে হয়ে গেছে দুপুরবেলা। তো ম্যানেজার ছিল ভদ্রলোক, উনি এলেন, আমি ঢুকলাম, আর আমার সঙ্গে যে ড্রাইভার দাদা যায়, উনিকে বললাম তুমিও চলো ভেতরে, কারণ হচ্ছে এখন অ্যাটাকিং একটা
এন্টিটি রয়েছে, যত বেশি সংখ্যক তুমি মানুষ সেখানে পজিটিভ এনার্জি ঢুকবে, সেখানে কিন্তু তখন ওর মানে অ্যাটাকিং করার যে ক্ষমতা সেটা কমে আসবে। তাই আমার কাছে যাই কিছু থাকুক না কেন, আমি যাই কিছু শিখে আসি না কেন, আমি সেখানে ধরো সেটা প্রয়োগ হলো না, আমার কোনো কারণে প্রয়োগ মিস হয়ে গেল, বা যেভাবে আমি ভেবে এসেছি সেটা মিস হয়ে গেল, হতে পারে, আমি সবাইকে নিয়েই ভেতরে ঢুকলাম। ঢোকার পর প্রথম ফ্লোরে অডিটোরিয়ামটা ঘুরে দেখলাম, অডিটোরিয়াম ঠিক আছে, কিছু বুঝতে পারলাম না। ওপর তলায় যতক্ষণ উঠছি তখন মনে হচ্ছে না কিছু একটা প্রেশার করছে। হ্যাঁ, কিছু একটা প্রেশার হচ্ছে যেন আমি নিচে নেমে আসি। আচ্ছা। এটা দেখবো অনেকের হয়, যারা এই ধরনের কিছু কাজ করে, যারা ইনভেস্টিগেট করে বা যারা এরকম কিছু করে, তারা এটা ফিল করতে পারে, যেটা একটা ইনটিউশন কাজ করে। একদম একটা প্রেশার ফিল করি আমরা ভীষণভাবে, যে আমাকে যেন কেউ বারণ করছে ওই জায়গায়, যে তুমি যেও না ওখানে, তুমি ফিরে যাও, এটা আমার মানে আমার টেরিটরি, এখানে তুমি এসো না। তো আমি আমার যা কিছু ক্রিয়া করার সে সমস্ত কিছু ওইখানে সিঁড়িতে দাঁড়িয়ে যখনই আমি বাধা পাচ্ছিলাম, আমি সেটা করে আমি এগিয়ে গেলাম। বিয়ের ছাদনাতলা দেখলাম, যেখানে বিয়েটা হয়, বা সমস্ত কিছু জায়গা সব ঘুরে দেখলাম, উপরের খাবার জায়গা দেখলাম, সমস্ত কিছু ঘুরে দেখে এইবার যখন আমি দু একটা জায়গায় ওই দরজায় হাত দিয়েছি বা করেছি, হাতটা ধোবো, আমার না ওইটা মাথা থেকে শুরু হয়ে গেছে পুরো, যে বাথরুমে এত রকম কাণ্ড ঘটে। এটা মানে কথার পরিপ্রেক্ষিতেই বলেছে হাতটা একটু ধোবো, বলো হয়তো বাস ঢুকে পড়েছি আমি। ঢুকে এবার কল খুলে যখন হাতটা আমি ধুচ্ছি, আমার তখন মাথায় হাত ধুতে মনে পড়েছে যে আরে এখানে তো নানা রকম ঘটনা ঘটে। আমি না কলটা বন্ধ করেছি, বন্ধ করে হাতটা এবার রুমালটা বার করেছি, রুমালটা মুছতে আমি চারিদিকটা দেখছি। তুমি বিশ্বাস করবে না, কয়েক সেকেন্ডের জন্য ওখানে সেই রঙের গন্ধে পুরো ভরপুর হয়ে গেল, রঙের গন্ধে পুরো ভরপুর, একদম পুরো রং। আমার এরকম একটা ঘটনা ঘটেছিল তারাপীঠের একটা কেসেতে, সেখানে গিয়েছিলাম, পোড়া আত্মার কেস ছিল, প্রেতাত্মার একটা ব্যাপার ছিল, একজন ভদ্রমহিলা পুড়ে গিয়ে সুইসাইড করেছিলেন, মানে সুইসাইড করেছিলেন আর কি গায়ে আগুন দিয়ে। তো ওই বাথরুমে তো এরকম পোড়া গন্ধে ভর্তি হয়েছিল, আমার ওই সেম জিনিস ওইখানে ওই ওয়াশরুমেতে রঙের গন্ধে ভরে গেল। আমি তখন বুঝলাম এর উপস্থিতি এখানে হয়েছে, সে এখানে রয়েছে। আমি নর্মাল কমিউনিকেট করলাম তার সঙ্গে, যেভাবে পদ্ধতি আছে কমিউনিকেট করা আমাদের, আমি নর্মাল কমিউনিকেট করলাম ওখানে। নর্মাল কমিউনিকেট করে বুঝলাম যে এও কিন্তু অ্যাটাকিংয়ের মধ্যে রয়েছে এবং সে আমাকে নেগলেক্ট করছে পুরোপুরিভাবে, সে আমার সঙ্গে কোনো রূপ মানে এতে আসছে না, কমিউনিকেশনেই যেতে চাইছে না পুরো রূপ, মানে কোনো রকম আমাকে তাড়াতে চেষ্টা করছে আর কি এইভাবে। যে ওটা কোনো সাধারণ মানুষ হলে হয়তো সেখানে অজ্ঞান হতো, বা তাকে তার সামনে হয়তো দর্শন দিয়ে ফেলতো বা দেখতে পেতো, আমাদের সামনে সেই ফর্মটা ওরা নিতে পারবে না, কারণ আমাদের সেই সময়গুলোতে আমাদের সেই ওরা এতটাই স্ট্রং করে আমরা যা হয় বাবার বা আমাদের যে পরম্পরার সেই যে যা জিনিস থাকে, বা আমরা যে জিনিস নিয়ে আমরা সেই সব জায়গায় ভিজিট করি, আমাদের সেই জায়গায় আশেপাশের অরাটা এমনই থাকে, কোনো রকম এন্টিটি আমাদের সামনে ফর্ম করতে অসুবিধার মধ্যে পড়ে যায়, পারবে না। তাদের ওই বুঝিয়ে যেভাবে গন্ধ বা কোনো আওয়াজ এই সমস্ত করি তাদেরকে উপস্থিতি জানান দিতে হবে, তো কোনো রকম ফর্ম করতে পারেনি। এবার আমি তখন আরও চেষ্টা করলাম যে তাকে আরও যদি কিছু কমিউনিকেট করে এখান থেকে করা যায়, ফাঁকা করা যায় আর কি, তো হলো না, ব্যর্থ হলাম। যে এ আমার ক্ষমতার বাইরে, এখনো পর্যন্ত আমার ক্ষমতার বাইরে একে সামলানো। এর মধ্যিখানে তখন আমি তো সেই সময় সবে এই সমস্ত দিকে যাচ্ছি বা করছি, তখন বললাম যে আমি সেই ক্ষমতার পুরো, আমি ফিরে এসে বললাম চলো নিচে চলো। নিচে এবারে ম্যানেজারের ওদের যে অফিস রুম সেখানে বসে এবার চা অফার করছে, আর আমি তো এই সমস্ত জায়গায় কিচ্ছু খাই না, আমি বললাম না চা খাবো না। আমাকে বলছে এবার বলুন আমি ওখানে কী হয়েছে। আমি বললাম আমি একদম এই বিষয়ে 100% শিওর যে এখানে একজন এরকম এন্টিটি রয়েছে, এবং আপনারা যে ওই রং মিস্ত্রির যে কথা বলছেন সেই রয়েছে, কারণ রঙের গন্ধ আমিও পেয়েছি, আপনারা কি পেয়েছেন? আমি যখন ওয়াশরুমে গিয়েছিলাম বলুন না পাইনি, অথচ ওয়াশরুম থেকে মানে এর দূরত্ব কতটা হবে, মানে জাস্ট মানে ওই ওয়াশরুমের গেটটা দিয়ে ঢুকিয়েছে, সামনেটা কিছুটা জায়গা আর ওই প্রত্যেকটা রুম আর বেসিনের জায়গাটা রয়েছে, তার বাইরেই হচ্ছে এরা ওই ফ্লোর মতো রয়েছে, ওই ফ্লোরে দাঁড়িয়ে রয়েছে। তো কতটা দূরত্বে, তো ওরা পায়নি, আমি ওখানে দাঁড়িয়ে পেয়েছি ভেতরে। তারপর ও শুধু চেয়েছিল যে আমাকে ওই বিষয়ে জানান দেওয়া। আমি চলে এলাম বাড়িতে, এসে বাবাকে বললাম যে এই কাণ্ড, তাহলে ওখানে কী করা যেতে পারে। আর সেই মুহূর্তে আমাদের এমন হচ্ছে, আমরা সেই সময় তারাপীঠ যাওয়া হবে, বাবা তো খুব কম জানে, আমরা খুব কমই যাওয়া হয় তারাপীঠ যাওয়া হবে, আর কারোর কাজ নিয়ে আমরা তারাপীঠ খুব একটা যাই না,
আচ্ছা। অনেকের দেখবে অনেক ক্রিয়া করতে তারাপীঠে যান, কিন্তু আমাদের ওখানে মা প্রতিষ্ঠিত রয়েছেন, সবুজ কালী মা রয়েছেন, আর কেন মানে যাব ওখানে? আমাদের নিজস্ব ব্যক্তিগত মাকে মন থেকে চাইলে বা ওখানে মনে একটু বাবা বা সাধনা করবেন, কাজ করবেন, মায়ের টানে আমরা শুধু চাই। অপরের কিছু করার জন্য খুব একটা কেন, প্রায় যাওয়াই হয় না, খুব রেয়ার অফ দ্য রেয়ার। আর যেহেতু এটা এরকম সামনাসামনি এরকম ঘটনা হয়েছে, তখন বাবা বললেন তুমি তাহলে ওনাদেরকে বলো যে ওনারাও যেন তারাপীঠে চলে আসে, এই বিষয়টার জন্য ওখানে কিছু ক্রিয়া করা হবে। ঠিক আছে, যাওয়া হবে ওখানে। এবার তারাপীঠের জন্য আমরা তো রওনা দিলাম, সকাল সকাল বেরিয়েছি, ধরো মোটামুটি 6:30 7টা আমরা ওখান থেকে বেরিয়েছি। খুব যদি দেরি না হয় আমি মোটামুটি 11:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। 6:30টায় বেরিয়েছি, 11:30টার মধ্যে তারাপীঠ ঢুকে যাবো আমি। খুব যদি আমি শক্তি করে একটু দাঁড়াবো, আমার টাইম ছিল 11:30টার মধ্যে তারাপীঠ ঢুকে। সেদিন তারাপীঠ করায় পৌঁছেছি জানো বিকেল 5টার সময়, গাড়িতেই। খুব বেশি হলে 3.5-4 ঘন্টাই লাগে, 4 ঘন্টার মধ্যে অবশ্যই ঢুকে যাবো আমি তারাপীঠ। 5:30 5:30টার সময় তারাপীঠ ঢুকেছি। আর ওখানে 6:30 থেকে যজ্ঞ করার কথা। বাবার বয়স হয়েছে, ঠিক আছে, ওই দিন যজ্ঞটাই করা গেল না, কারণ আমরা তো পৌঁছেইছি তো 5টা 5:30টায়। বাবার একটা রেস্টেরও ব্যাপার আছে, একটা তারাপীঠের মতো জায়গায় যজ্ঞ হবে, তার প্রিপারেশন থাকবে, আমরা ফ্রেশ হবো, হতে হতে আর ওই যে জায়গায় যজ্ঞ করবো সেখানে আবার ব্যাটা কী করেছে, ওই তারাপীঠের যে শ্মশানে, ও আবার 10টা থেকে আরেকজনের যজ্ঞর টাইম ধরে রেখে দিয়েছে। আর কোনো একজন তান্ত্রিক আসবেন, উনি 10টা থেকে টাইম নিয়েছেন, ওই জায়গাতেই উনি যজ্ঞ করবেন শ্মশানে। আমাদের টাইম ছিল 6টা থেকে 10টা, এই 4 ঘন্টা আমাদের সময় ছিল ওই জায়গাটা। কিছু করার নেই আর। তখন আমি ওকে বললাম, যে ছেলেটাকে ফোন করলাম যে আমাদের তো এরকম হচ্ছে, কী করা যাবে? আমাদের যারা ভক্তরা ছিল তারা গিয়ে ওর সঙ্গে কথাবার্তা বলে স্যার কালকে করুন। এবার কেন আমাদের 5:30 হলো সেটা জিজ্ঞাসা করো আমাকে, যে কেন 5:30 বাজলো। আমরা ওখান থেকে বাড়ি থেকে বেরিয়েছি, আমার বাড়ি থেকে সিঙ্গুর রতনপুর এক্সপ্রেসওয়ে থেকে আমরা সোজা ডুয়ার্স বর্ধমানের দিকে যাব। মানে আমার নালিকুলের দিক থেকে আমরা যাচ্ছি, গিয়ে সিঙ্গুর রতনপুর মোড় থেকে, যেটা আগে নবান্ন হোটেল ছিল এখন লাবণ্য হয়ে গেছে, যাই হোক, তো ওইখান থেকে সবাই ওখানেতে মিট করে, অনেকে ওদিক থেকে আসে, আমাদের এখানে এসে মিট করে আমরা একবার শক্তি করে গিয়ে দাঁড়াবো। তো ওই সিঙ্গুর রতনপুর মোড়ের কাছে গেছি, ওখানে আমাদের গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, আমি প্রথমে ভেবেছিলাম যে জ্যামের কারণে হয়তো না, পৌঁছতে পারো না। গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। ড্রাইভার নেমে সব ঠিকঠাক করলো, কিছুটা গেলাম, ওই যে রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম, আরও অনেকে এলো, 2-3টে গাড়ি, তারা এলো, তারা এসে এবার বললো চলুন তাহলে আমরা এগোবো। তারপরে একটি পেট্রোল পাম্প আছে, একটা বিশেষ কোম্পানির পেট্রোল পাম্প, যারা বর্ধমানের দিকে যায় তারা জানে, বিশেষ কোম্পানির পেট্রোল পাম্প, যারা ফ্রিতে রিচার্জ দিত, আমি বলেই দিচ্ছি যারা। হ্যাঁ, না, ওই আগে ফ্রিতে ইন্টারনেট দিচ্ছিল না মাঝখানে। আচ্ছা, বুঝে না, আমি কোম্পানির নামটা বলছি না, ওই কোম্পানির, হ্যাঁ তুমি যেটা বলছো সেটাই। তো ওই পাম্প রয়েছে, ওই পাম্পের বেশিরভাগ মানুষ তেল ভরতে ঢুকে, আমরাও যথারীতি ঢুকে তেল ভরে এবার আমরা বেরোচ্ছি। তুমি বিশেষ করে কোথা থেকে একটা ছাগল বাচ্চা আমাদের গাড়ির সামনে, আচ্ছা, একদম চাপা পড়ে গেছে, মারা গেছে। হ্যাঁ, গাড়ির তলায় চলে গেছে, ছুটে চলে এলো যেন কোথা থেকে, সাইড থেকে, ওই যে এটাতে রোডটায় উঠছি, পাশের ওই থেকে ছাগল বাচ্চাটা ছুটে এসে ঢুকে গেছে। সে তো আর এক ঝামেলার ব্যাপার, বলছে গুণকার দিতে হবে, তার মালিক সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছে, কিচ্ছু করার নেই, বাধার মুখে একটা বলেন। বাবাকে তখন বললাম, পিছনে বাবার আমি বসে আছি দুজনে, বাবা বললাম কিছু কি প্রবলেম হচ্ছে ওখানে, হলো এরকম হলো, আমার একটু এই বিষয়গুলো আছে কিছু। বললো কিচ্ছু নয়, চুপচাপ বস, যা হচ্ছে দেখে যা চুপচাপ করে, কিছু তো ব্যাপার হয়, এরকম ঘটনা অনেক জায়গায় অনেক কিছুভাবে ঘটে। যে তুমি বললে না যে তারাপীঠ নিয়ে কী হয়েছিল, বাধাগুলো তুমি ডিটেলসে বলবে, তো শুনলে আরও কী ঘটনা ঘটছিলেই চমকে যাবে। কিছুদিন শক্তি করে দাঁড়িয়ে আমরা টিফিন করলাম, টিফিন করে কিছুটা এগিয়ে গেলাম, আমার ড্রাইভার বলছে আমার না শরীরটা খুব অস্বস্তি হচ্ছে, একটু গাড়িটা সাইড করবো। গাড়ি সাইড করেছে, আমাদের সঙ্গে আরও 2টো গাড়ি ছিল, বাবার ভক্তরা ছিল, সবাই দাঁড়িয়ে পড়েছে। কী হলো, আর ড্রাইভার কি বলবো, রাস্তা ভাসিয়ে ফেলছে, রাস্তার পাশে বসে বমি করছে, এত বমি করছে, জাস্ট তোকে তুলে নিয়ে এসে জল টল দেওয়া হচ্ছে, গাড়ির মধ্যে সিটের মধ্যে শোয়ানো হচ্ছে, আবার বলছে বমি করবো, গাড়িতে ভর্তি করে ফেললো। তুমি সিচুয়েশনটা জাস্ট বুঝতে পারবে না কী ঘটনা ঘটছে, পুরো কীভাবে নিয়ারেস্ট ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ওখানে ট্রিটমেন্ট করে ওখানে থেকে অতক্ষণ ধরে ওকে একটু স্টেবল হওয়ার পর তারপর আমরা ওখান থেকে বেরোই। করতে 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 আমার ওই বিকেল পর্যন্ত হয়ে গেল পৌঁছতে। 3বার বাধা পেয়েছিল তারাপীঠ পৌঁছানোর আগে। তারাপীঠ পৌঁছানো হলো 3বার, 4 নম্বর বাধাটা হলো যজ্ঞটা করতে পারলাম না, ওই দিন যজ্ঞ হলো না।
ওই ভদ্রলোকও চলে এসে, উনি আগে পৌঁছে গেছেন, হুম উনি ওনার মতো আগে সকালেই বেরিয়ে উনি ওনার মতো টাইমে পৌঁছে গেছেন 11টা-12টার মধ্যে। যজ্ঞটাই হলো না। যথারীতি খারাপ লাগছে। শ্মশানে সন্ধ্যেবেলা বসে আছি, আমার বাবা যজ্ঞ হলো না যেহেতু, তাহলে কী করবো, মায়ের মন্দিরে মাকে দর্শন করে শ্মশানে এসে বাবা আর আমি বসে আছি। এবার আরও অনেক ভক্তরা আছে, ওরা দাঁড়িয়ে রয়েছে সবাই। কী হলো ব্যাপারটা, আমরা এই প্রথমবার এমন হলো যেটা আমরা আসছি, অথচ যেদিন করবো যোগ্য সেদিন করতে পারলাম না। কী ব্যাপার হলো? বললো এর পিছনে তো বুঝতেই পারছিস যে কী কাজটা হচ্ছে, আমরা কী কাজ করব বলে এসেছিলাম, কী কাজ করার জন্য আমরা এসেছিলাম। বললো আমি তো ছাড়বো না এই বিষয়টা নিয়ে, মাকে জানাই এখানে তো এসেছি। আমি আমার সেই দাদুর জায়গায় চলে এসেছি। দাদু মানে মিন্স বাবা খাবাকে উনি বোঝাতে চাইলেন কীরকম দাদুর সম্পর্ক, কারণ ওনার গুরু পরম্পরার অনুযায়ী ওনার চলে এসেছি। এমন তো ওনার ছত্রছায়ায় রয়েছি, আর তো কিছু বাধা হওয়ার এখানে কারণ নেই, কিছু হবেও না। ওটা যেটা হয়েছিল রাস্তায় হয়েছিল বলে এই জায়গাটা আমি পেয়েছি। ঠিক আছে, দেখা যাক না এখানে কী করা যায়। বলে পরদিন সন্ধ্যায় আমরা আবার ওখানে যজ্ঞে বসলাম। যজ্ঞে বসেছি, ওখানে যে অদ্ভুত ঘটনাটা ঘটলো, মানে এইরকম ঘটনা যজ্ঞের ক্ষেত্রে আমি খুব কম দেখেছি। একজন ভদ্রমহিলা এলেন, পুরো লাল বস্ত্র পরে, ওনার গলায় নিজে উনি মানে পরে রয়েছেন আর কি অপরাজিতা একটা ফুলের মালা পরে এসে এরকম যজ্ঞের সামনে, বেদির সামনে দাঁড়িয়ে রইলেন সন্ধেবেলা। তারা বিশেষ সন্ধেবেলা মানে হই হই করছে লোক। উনি আমাদের যজ্ঞের সামনে এসে দাঁড়ালেন। বাবা অলরেডি করছে, বাবার ডান পাশে আমি বসে আছি, আর বাদবাকি সবাই ঘিরে বসে আছে। ঠিক পাতপদ্ম মন্দিরটার, মায়ের যে পাতপদ্ম মন্দির ঠিক পিছনের অংশটা যেটা বাঁধানো অংশ, সেইখানে ওই সামনে থেকে ভদ্রমহিলা এসে দাঁড়ালেন। এবার অনেকেই আসছে যজ্ঞ দেখতে এ করতে, ওই ভদ্রমহিলা সামনে এসে দাঁড়ালেন। অপরাজিতা ফুলের, আমার এখনও মনে আছে, অপরাজিতা ফুলের গলায় মালা পরে রয়েছে। এবার আমাদের এইখানেতে যজ্ঞে পুজো পাঠ করার জন্য ওখানে অনেক রকম ফুলের মালা ছিল। বাবা ওর দিকে তাকিয়ে হা করে হাসলেন একবার, হা হা করে একবার হাসলেন। হেসে ওই জবা ফুলের যে মালাটা ছিল বাবা ঠিক এইভাবে মানে ডান হাতে তুলে নিয়ে বাঁ হাতে নিলেন, বাঁ হাতে নিয়ে এইভাবে ছুঁড়লেন ওনার দিকে, ওই মহিলার দিকে আগুন ক্রস করে, সামনে আগুন জ্বলছে, উল্টো দিকে দাঁড়িয়েছেন, মালাটা এইভাবে ছুঁড়লেন ওনার দিকে। মালাটা গিয়ে ওনার এরম মুখের কাছে এরম পড়লো, উনি তখন মালাটাকে নিজে পরে নিলেন গলায়। আচ্ছা, পরে নিয়ে উনি ওখান থেকে চলে গেলেন, বেরিয়ে চলে গেলেন। আমি তো দেখছি কোথায় যাচ্ছে, এরকম উঁকি মেরে দেখছি কোথায় যাচ্ছে, অন্ধকার সবাই দেখছে যে কোত্থেকে এলো। আমি বাবার মুখের দিকে তাকায় যাচ্ছি, বাবা তো আমার দিকে তাকায়নি, উনি কাজ করলেন, পুরোপুরি কাজ হলো, ওনার সমস্ত কিছু মিটে গেল। এইবার আমাকে বললেন বাবা যে ওখান থেকে কিছু বিশেষ জিনিস, সেইটা উনি আমাকে দিলেন ওই ব্যাঙ্কোয়েট হলে সেটাকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আমি তো গেলাম নিয়ে আমি যখন ঢুকছি ওখানে, সেইবার দ্বিতীয়বার এটা আমার যাওয়া, ওখানে গেটের সামনেটা ঢুকেছি যখন, গেট বন্ধ, গাড়িটা গেটের বাইরেটা দিয়ে রাখা রয়েছে, তখন কেউ আসেনি, দাঁড়িয়ে ফোন করলো, আমি তো এসে গেছি, আপনি কোথায়? বললে আমি এক্ষুনি যাচ্ছি, আপনি একটুখানি দাঁড়ান, আমার ম্যানেজার আসবেন, আমি যাচ্ছি, একটুখানি দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি। আমি স্নান করছিলাম, কারণ বাবা বলেছেন স্নান করে ধুতি পরে যেতে, জিনিসটা নিয়ে উনি প্রতিষ্ঠা করবেন ওখানে। বলে একটুখানি আমাকে সময় দিন, আমি ধুতি পরছি। ঠিক আছে বলে আমি গাড়ি থেকে বেরিয়ে গাড়ির দরজাটা বন্ধ করে গাড়িতে হেলান দিয়ে এইভাবে আমি গেটের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি এইভাবে। আর কলপসবল গেটটা বন্ধ করা রয়েছে। প্রথম তো এটা তো এমনি গেট, ভেতরের যেটা মানে এতে উঠবে, ব্যাঙ্কোয়েটে উঠবে, সেখানে ওই কলপসবল গেটটা পুরো বন্ধ করা রয়েছে। আর ভেতরের সিঁড়ি থেকে যে ওপরে ওটা সিঁড়ি, সেটাও দেখা যাচ্ছে। আচ্ছা, আমি দেখছি দিনের বেলা, মনে করো 10টা, 10:30, 11টা বাজে সেই সময়, আমি দেখছি ওই ছেলেটি ওই হাফ প্যান্ট, ওই গেঞ্জি আর হাতে ওই রঙের বালতিটা নিয়ে ওই সিঁড়ির ওই পর দিয়ে ওপর দিকে উঠছে সকালবেলায় 10টা, 10:30, 11টার সময়। সাংঘাতিক। আমি বাইরে থেকে দেখছি, আমি কি দেখছি এটা এরকম করে, মানে কয়েক সেকেন্ডের মধ্যেই ও যেমন একটা মানুষ সিঁড়ি দিয়ে উঠছে যতক্ষণ দেখ। এবার আমি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে সোজা না দূরে চলে গেছি, কারণ ওপরতলা যে সিঁড়ি থেকে যে গিয়ে উঠছে, এবার দূর থেকে তো দেখা যাবে, আমি দূরে চলে গেছি রাস্তার ধারে, একদম রাস্তা থেকে এরকম করে ওপরটা দেখার চেষ্টা করছি যে উঠছে কি না, ওঠে নি। আর বেটা আমি তার মানে তো বুঝলাম এ তো এখান থেকে এখনো যায়নি, এখানেই রয়েছে। তো ভদ্রলোক এলেন, আমি তো ভদ্রলোককে বলতে পারছি না যে এ এখনও আছে। বলে আমি বাবা যেটা দিয়েছিলেন সেটাকে নিয়ে বাবা মানে ভদ্রলোকের সঙ্গে ভেতরে গেলাম, যেখানে বলেছিলেন সেই জায়গায় ক্রিয়া করলাম। ক্রিয়া করে ও ভদ্রলোক, সে মানে আমি
ওটা করছি, মানে আমি তোমাকে বলছি আমি রীতিমতো সব কিছু মানে সেই সময় সেই দিনের এই ব্যাপারটা ফিল করতে পারছি, রীতিমতো এইভাবে কাঁপছে, রীতিমতো কাঁপছে। কী হলো আপনার, আপনি এরকম করছেন কেন? আমার তো ভয় লাগছে, এবার আমি তো একা, উনি আর আমি, আপনি এরকম করছেন কেন? আমি এবার যদি পজেসড হয়, এবার যদি আমাকে অন্য কিছু না, যদি আর 1000 টাকার চেহারা মালিক ভদ্রলোক, উনি যদি কিছু কারণে আমাকে চেপেও ধরেন, সেটাও তো একটা ব্যাপার। আপনি এরকম করছেন কেন? বলছে আপনি পিছনে দেখুন একবার। যখনই পিছনে দেখুন একবার বলেছে, আমি আমার এই ব্যাটা সত্যি কিছু দেখেছে, আমি তখন একদম ওই জব করতে করতেই আমি পিছন দিকে ঘুরলাম, ঘুরে দেখি শটান দাঁড়িয়ে রয়েছে রঙের বালতি হাতে। সিরিয়াসলি এই জায়গাটা তোমার থেঁতলানো রক্তের ছাপা 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 দাগ, মানে আমি অজ্ঞান হয়ে যাবো এরকম পরিস্থিতির মধ্যে হয়েছে। আমার মাথা ঘুরছে তখন পুরো, এটা নিজের চোখে আমি নিজের চোখে দেখেছি এটা, আমার মাথা তখন ঘুরছে রীতিমতো। আমি তখনই সবে সবে এই সমস্ত জিনিসগুলো দেখার চেষ্টা করছি বা দেখছি বা করছি। তো এখন হলে নর্মাল, আমি তখন সবে সবে এইগুলো দেখছি, তখন আমার বুঝতেই পারছো কী অবস্থা হবে। আমি তখন ওই জিনিসটা যেটা করছিলাম, আস্তে 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 ওটা পুরোপুরি মিলিয়ে গেল, মানে যেন আমার যেন মনে হলো যে ও পিছিয়ে চলে গেল, অথচ পিছিয়ে যায় না, ওই জায়গা থেকেই পুরোপুরি মিলিয়ে গেল। আর তারপরে তুমি মানে অবাক করা বিষয়, ওই যে রঙের গন্ধটা যে পাওয়া যাচ্ছিল সেটা থেকে সরে গিয়ে একটা অদ্ভুত রকমের সুন্দর চামেলির গন্ধ বেরোতে শুরু করলো ওখানে, চামেলির গন্ধ পুরো। তারপর আমি বুঝলাম যে এ মুক্ত হলো পুরোপুরিভাবে। ওখানে ওইটা প্রতিষ্ঠা হলো, ওখানে বাবা যেটা দিয়েছিলেন তারাপীঠ থেকে নিয়ে আসার যে জিনিসটা, সেটা ওখানে রাখা হলো। রাখা হওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। আমি ভদ্রলোককে বললাম, আমার মনে হয় যে আর কিছু আপনার এখানে প্রবলেম হবে না, আপনি এখানে আর একটা শান্তি সস্তায়ন ক্রিয়া করান, শান্তি সস্তায়ন ক্রিয়া করানোর পর পুরো বাড়িটা আর একবার রং করান, রং টং করিয়ে পরিষ্কার করে আপনি আবার পুনরায় এখানে আর কিচ্ছু হবে না। আর একদম মা সবুজ কালীর নাম নিয়ে আমরা ওটা করেছিলাম, মা আর কোনো রকম ওখানে কোনো অসুবিধা হয়নি। এইবার এখানে প্রশ্ন আসতে পারে, তুমি প্রশ্ন করতে পারো যে ওই ভদ্রমহিলা কে ছিলেন বা কী ক্রিয়া করা হয়েছিল। এক্স্যাক্টলি, আমি এই প্রশ্নটাই করতে চাইছিলাম। তো কী ক্রিয়া করা হয়েছিল ওখানে? ডাকিনী ক্রিয়া করা হয়েছিল, স্বয়ং ডাকিনীকে আহ্বান করা হয়েছিল। উনি স্বয়ং ডাকিনী ছিলেন, আচ্ছা, মায়ের সহচরী, ওই ডিভাইন রূপে উনি এসেছিলেন ওখানে, এবং উনি ওই যে কাজটা সিদ্ধি প্রদান করতে এসেছিলেন সেই সময়। বাম হাতে দেওয়ার কারণ ওটাই, বামাচারে তখন ক্রিয়া হচ্ছিল ওখানে, যা আমি সেই সব ডিটেলস আর যাচ্ছি না ওই দিকটা। এটা হচ্ছে সেই ঘটনা। এবং ওই যে মানে বলছি আমি তোমাকে, আমি যেন তোমার মুখে দেখতে পাচ্ছি এরকম চাপচা, মানে আমার এরকম একটা হ্যালুসিনেশন হচ্ছে এখন, আমি বলতে বলতে মনে হচ্ছে যেন ওই ওই মুখটা মনে পড়ে যাচ্ছে আমার ছেলেটা। তার কোনো দোষ ছিল না, তার জীবিকা রোজগারের জন্য সেই জায়গায়, আর তার ওখানে মুক্তি হয়নি, কারণ সে অতৃপ্ত হয়ে গিয়েছিল। আর তাকে যে আমরা মুক্তি দিতে চাইছিলাম, সে তো সেটা বুঝতে পারছে না। আর এরকম অনেক জায়গায় ঘটনা হয়, অনেক ঘটনা আছে। আমি আমার একটা দাদা হয় সম্পর্কে, ওনার এরকম একটা ঘটনা আছে, উনি চান না আমি এই ঘটনা কোথাও বলি, উনি চান না এই ঘটনাটা নিষ্পত্তি হোক ওনার সঙ্গে যে ঘটনাটা ঘটে। কেন, যেই ওনাকে হেল্প করতে গেছেন সেই এন্টিটি তার বাড়িতে গিয়েও নানা রকম ভয় দেখিয়েছে। আচ্ছা, ওই দাদাটা একটা বান্ধবী তাকে হেল্প করেছে, তান্ত্রিকের খোঁজ দিয়েছিল, সেই বান্ধবীকে গিয়ে রাত্রিবেলা ওই এন্টিটি ভয় দেখিয়ে এসছে। সেই জন্য ওই দাদাটা বলছে আমি চাই না এটা ঠিক হোক, নিষ্পত্তি হোক, আমি কোনো রকম ঠিক করতেও চাই না। আমার পাড়ার, মানে পাড়াই ধরতে গেলে তার বাড়ি, তার জন্য আবার সে উপকৃত। বলছে আমার ব্যবসার দিকে খুব ভালো চলছে, সে আমাকে অনেক হেল্প করে, আমি চাইও না সেটা এইভাবে নিষ্পত্তি হোক। অনেকে নিষ্পত্তি করতেও চায় না বা হতে চায় না, তাকে দিতে চায়, আবার অনেকে নিতেও পারে না, ডিপ্রেসড হয়ে যায় অনেকভাবে। আর এটা তো তার ব্যবসার জায়গা ছিল, তার রুটি রোজগার, অনেক টাকা ইনভেস্ট করেছে সেখানে। এটা বুঝতে পারছো, নিচে অডিটোরিয়াম, ওপরে ব্যাঙ্কুয়েট হল, মানে এটা কস্ট করতে হতো কলকাতার মতো জায়গায়। সে অত ইনভেস্ট করে যদি তার এরকম ভুক্তভোগী হতে হয়, তার আর কী বলবে। আমাকে একটা কথা বলো, তুমি তো এর আগেও আমার সাথে অনেক ঘটনা শেয়ার করেছো, মানে প্রত্যেকটা ঘটনাই তোমার ফ্যামিলির সাথে জড়িত, মানে তোমার বাবার সাথে এবং তোমার সাথে জড়িত। আমি এর আগে কখনো তোমাদের কাছ থেকে শুনিনি যে কোনো ক্রিয়া করতে গিয়ে তোমরা ডাকিনী বিদ্যা প্রয়োগ করেছো বা ডাকিনী ক্রিয়া করেছো। এই কেসটার মধ্যে এমন কি ছিল যেটার জন্য তোমাদেরকে এরকম ডিভাইন এনার্জিকে আহ্বান করতে হলো? কারণ ওখানে ওই পরিস্থিতির মধ্যে আরও বেশিও শক্তিশালী হয়ে উঠেছিল। আচ্ছা,
ওকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না। যদি সরানোই যেত তাহলে ওই যে আমি প্রথম বাবা আমাকে যে বলে পাঠিয়েছিলেন বা যারা করে তখনই ওটা কমিউনিকেট করতে পারতাম, সহজেই হয়ে যেত। দেখো আমাদের কাছে এরকম কেস প্রচুর আসে, ঠিক আছে? সব কেসে কিন্তু যাদেরকে প্রোটেকশান দেওয়া হয় বা একটা বিশেষ জল দেওয়া হয় প্রোটেকশানের সঙ্গে, সেই জলটা সেই জায়গায় ছিটে দিলে কিন্তু এই সবটা চলে যায়। কিন্তু কিছু ক্ষেত্রে স্পেসিফিক যেগুলো পডকাস্টে এসে বলার মতো, যেগুলো বলি, যেগুলো ওই প্রোটেকশান দেওয়ার পরেও যেগুলো কিন্তু থাকে, আর যেগুলো ঠিক করতে আমাদেরকে যেতে হয়। আমরা কিন্তু সব কাজে, আমরা মনে করি হয়তো যে কোনো কাজে আমরা সব জায়গায় চলে যাই না, আমরা সব জায়গায় যাওয়ার প্রয়োজনও পড়ে না। যে জায়গায় এক্সট্রিম লেভেলের যে জায়গায়, যেমন এই ঘটনাটা বললাম 2018-19 সালের ঘটনা, তো তার আগে পরে অনেক তো ঘটনা এসছে। তো সব ঘটনায় যদি বলি তাহলে প্রত্যেক দিন একটা করে আমি বলতে পারবো, প্রত্যেক দিন একটা করে এপিসোড বলতে পারবো যে আমি গেছি, আমাকে প্রতিদিন কোনো না কোনো জায়গায় ঘুরে বেড়াতে হয় ভূত ধরতে গিয়ে। বাস্তব কথা, এরকম ঘটনা ঘটে না। কিছু ঘটনা মানে কিছু বেশিরভাগ কেস যেটা 80-90% ভৌতিক কেস, তাও রেয়ার। আমাদের কাছে যে প্রতিদিন সমস্যা নিয়ে মানুষ আসে তার মধ্যে থেকে ধরো 1%ও নয়, প্রতিদিন সপ্তাহে হয়তো একটা, মাসে একটা কি দুটো এরকম ভৌতিক কেস হয়। এমন নয় যে প্রতিদিন ভৌতিক কেস আসছে আর সারা পশ্চিমবঙ্গ সম্ভব হয় নাকি কোনোদিন এরকম, অসম্ভব ব্যাপার, হয় না। তো রেয়ার অফ দ্য রেয়ার। এবার সেই কেসগুলোও তো সহজে মিটে যাচ্ছে, তোর একটা জলেই মিটে গেল সমস্যা। এরকম অনেক কেস আছে যার ভয় পেতে এমন ভয়, সেগুলো পডকাস্টে এসে বলার মতো, অথচ সেটা আমাদের সামান্য ওই জল বা ওই ক্রিয়া করাতেই বা ওই যে রেমেডি দেওয়াতেই চলে গেছে, হয়ে গেছে। তাহলে আমি আর এসে পডকাস্টে কী বলবো? ওইটুকু এসে বলবো যে ভয় পেয়েছিল এই হবে, ব্যাস, তারপর তো কিছু বলার নেই। এইগুলো বলতে হয় কি, হ্যাঁ আমরা ক্রিয়া হয়েছে, সেই ঘটনা ঘটেছে, তারপর ক্রিয়া হয়েছে, ক্রিয়া করতে ওখানে গেছি, লং হয়, মানুষজন বেশি ঘটনা শুনতে পছন্দ করে। এরকম ছোটো ছোটো ঘটনা তো এরকম অনেক আছে, যেমন তোমায় কুঁদঘাটের ঘটনাটা বললাম, এরকম অনেক ঘটনা আছে। যেই ঘটনাটা তুমি আজকে শেয়ার করলে, এই ঘটনাটা সত্যি কথা বলতে শুনতে গিয়ে আমি যেটা ফিল করলাম, এরকম ঘটনা না বহু মানুষের সাথে ঘটে। কেন বলছি, এই যে অনেক মানুষেরই অনেক রকম অসুস্থতা থাকে, অনেক মানে কী বলবো, বাধ্যবাধকতা থাকে, তারপরেও কিন্তু সেই জিনিসগুলোকে উপেক্ষা করে গিয়ে কাজ করতে হয়, অনেক কিছু করতে হয়। অনেক মানুষ আছে আজকের দিনে বিভিন্ন কর্পোরেট সেক্টরেও আমরা দেখে থাকি, তো আরও বেশি করে কাজের প্রেশার নিতে না পেরে সেই সব মানুষগুলো আত্মহত্যা করে ফেলে। প্রচুর আমরা এরকম কেস কিন্তু কলকাতার আশেপাশে বা বিভিন্ন কী বলবো মেট্রো সিটিতে যে কর্পোরেট সেক্টরগুলো রয়েছে সেখানে দেখতে পারি। তারপরে কি যে সেই আত্মাগুলো কত কষ্টে থাকে, এই ধরনের ঘটনাগুলো শুনলে বোঝা যায়। তবে আজকের যে এপিসোডটা কোথাও না কোথাও গিয়ে আমি খুব ভীষণভাবে ফিল করলাম যে ঘটনার থেকেও অনেক বেশি একটা মেথডিক যে আলোচনা হয় তার উপর দিয়ে যাচ্ছে। তো তোমাকে দেখলেই আমার মনের মধ্যে একটা সাবজেক্ট বারবার নক করে, সেটা হচ্ছে তারাপীঠ। ঠিক আছে, আমি তোমার কাছে ঘটনা শুনি, আর যখনই আমি শুনি তোমার কোনো কেস তোমাদের তারাপীঠে গিয়ে তোমরা কাজ করছো, তো তখনই মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসে। মানে এই যে মেথডিক আলোচনা ব্যাপার, একটু অথেন্টিক বা জিনিসটাই তো বলতে হবে। আমি যে ঘটনাটাকে তো আমি অনেক ফুলিয়ে ভাপিয়ে অনেক কিছু করে বানিয়ে বলা যায়, কিন্তু যেটা ঘটেছে তো সেটা বলতে হবে। এই যে তোমাকে নাম অফ দ্য ক্যামেরা কথা হচ্ছিল যে আমরা যেটাই করি, যদি কিছু খারাপ করি না, আমাদের মানে মানে ঝুঁটিটা যেখানে বাঁধা আছে, সেই যে বাবার যে গুরু পরম্পরা, যেটা স্বয়ং বামাখ্যাপা, তারপরে তার শিষ্য হচ্ছেন তারাখ্যাপা শিষ্য বোধানন্দপুরীর শিষ্য হচ্ছেন বাবা। তো এই যে ওপরে যে পরম্পরাটা না, আমরা যদি কিছু নিচে ভুল করি, তারা কি ছাড়বে নাকি? তারা তো আমাদেরকে ছাড়বে, তারা শাসনে রেখেছে, তারা তো সেই লেভেলের মানুষ, তাদের ছত্রছায় আমরা রয়েছি। তো সেই ছত্রছায় থেকে কোনো ভুলের কোনো জায়গা নেই, মানে উল্টোপাল্টা কিছু করা যায় না, উল্টোপাল্টা বলতেও পারবো না বা উল্টোপাল্টা বলার জায়গাতেও নেই। আমি বলবো না, আমি চুপ থাকবো, কিন্তু উল্টোপাল্টা বলবো না বা উল্টোপাল্টা কাউকে বোঝাবো না। তাতে অনেকে বিরূপ হয়, অনেকে ভুল বোঝে, কিন্তু কিচ্ছু করার নেই। আমাকে তো এক জায়গায় আমার কোথাও না কোথাও গিয়ে বাধ্যবাধকতা আছে আমার সেই জায়গায়, যে আমি যেটা বলবো বলবো এবং অথেন্টিক কথা বলবো। তো আমি তোমার কাছ থেকে একটা কথাই অথেন্টিকলি জানতে চাই, সেটা হচ্ছে যে তারাপীঠ মহাশ্মশান্ত শক্তি সাধনার স্থল, রাইট? তাহলে এরকম জায়গায় কি ভূত, প্রেত, নেগেটিভ এনার্জি, এই ধরনের এন্টিটির থাকাটা কতটা যুক্তিসঙ্গত? নেগেটিভ এন্টিটি ছিল একটা সময়, বা আছে বা নেই সেটা তো আলোচনা সাপেক্ষ বা যুক্তি সাপেক্ষ, কিন্তু শ্মশানে ভূত থাকে না। শ্মশানে ভূত থাকে না।
সে যে দাদাই আপনাকে বা যে দিদি বা যে সাধক মানে বলে থাকুন না কেন, কোনো পডকাস্ট বলুন বা কোনো ভিডিওতে তোমাকে বলে থাকুক না কেন, বা তুমি দেখে থাকো না কেন, শ্মশানে ভূত থাকে না। যে বলেছে ধাপ্পাবাজি কথা বলেছে। তোমাকে আমি সাধক বামদেবের কাহিনী বলতে গিয়ে মনে আছে বলেছিলাম যে সাধক বামাকে আবার প্রথম প্রেত দর্শন কোথায় হয়েছিল, যে উনি ব্রজবাসী কৈলাসপতির যে কুটির থেকে বেরিয়ে দেখছেন অনেক প্রেত দেখতে পেয়েছিলেন, যে গাছের মধ্যে সব চলে গেল, ছাওয়ায় হয়ে মিলিয়ে গেল। বা বামদেবের কাছেও অনেক রকম এসছেন। বামদেব একটা সময় একটা জায়গায় কোনো একটা ভক্তকে বলেছিলেন যে সবাই কিন্তু আমার বশীভূত থাকে না অনেক ক্ষেত্রে, তাই তোমরা অনেক কিছু সাবধানতা অবলম্বন করবে সেই সময়। তো ওই প্রেতগুলো কারা ছিল ওখানে? সেই প্রেতগুলো এইটাই ছিল যে ওই জায়গায় ওই সাধনা করতে গিয়ে বা ওখানে মানে যে সব সাধক সাধনা করতে গিয়ে ভয় পেয়ে যারা প্রাণ বিসর্জন করে ফেলেছে ওখানে, তারা কিন্তু প্রেতজনী প্রাপ্ত হয়েছিল। তারাই মুক্তির জন্য ওই ব্রজবাসীর কৈলাসপতি বলো বা সাধক বামদেবের কাছে আসতো শ্মশানেতে। তারাপীঠ শ্মশানে এখন ওখানে এখন মানে অজস্র তান্ত্রিকে ভরে গেছে যারা ওখানে আছে। কিন্তু সাধক বামদেবের তো নিজস্ব অবয়বে উনি নেই, উনি কিন্তু ওখানে আছেন, ওনার আশীর্বাদ রয়েছে, ওখানে ভাইব রয়েছে এবং উনি পরোক্ষভাবে ওখানে আছেন। কিন্তু ওনার কাছে তো আর ওই প্রেত মুক্তি হওয়ার জন্য কেউ যাবে না ওখানে, কোনো প্রেত, ঠিক আছে? আর সেই সাধনাও ওখানে সেই রকম ভয়ঙ্কর নেই যে ভয় পেয়ে কেউ প্রাণ বিসর্জন দিয়ে দেবে। তাই শ্মশানেই যাদেরকে বডি নিয়ে এসে ডেড বডি এসে পোড়ানো হচ্ছে তাদের আত্মা শ্মশানে থাকে না। তারাপীঠের মতো জায়গা তো থাকে না, কোনো শ্মশানই থাকে না। আচ্ছা, ভূত থাকে না শ্মশানে। তারাপীঠ শ্মশানে তারাই থাকতো যারা, বা অন্যান্য শ্মশানে যারা সাধকরা প্রাণ বিসর্জন করেছেন সেখানে, তারা ওখানে ওই অপরিতৃপ্ত হয়ে থাকতো এবং ওখানে কোনো যদি সাধক আসে সাধনা করতে, তার কাছে গিয়ে তারা মুক্তি ভিক্ষে প্রার্থনা করার জন্য। বাড়িতে কেউ মারা গেলে শ্মশানে মেয়েদের যাওয়া উচিত নয়, মেয়েদেরকে যেতে দেওয়া হয় না, ন্যাচারালি দেখে থাকি আমরা। তাহলে এগুলো কি কারণে, মানে এর পেছনে কারণটা কি? লৌকিক একটা মিথ চালু আছে। তার সঙ্গে সঙ্গে একটা কিছু শ্মশানে যে তারাপীঠ শ্মশানে বলছো, নানা রকমের নানান ক্রিয়া, মারণ ক্রিয়া, এই ক্রিয়া সেই ক্রিয়া নানা রকম হচ্ছে। তাই তোমার যদি অরা স্ট্রং না থাকে, তোমার যদি সেই মনের মধ্যে সেই জায়গায় তুমি দুর্বল হও, বা কেউ যদি সেই দুর্বল হয়, সে যদি সেখানে যায়, সেই এফেক্ট কিন্তু তার ওপর পড়তে পারে। সেই জন্য শ্মশানে ওই ধরনের এখন যেহেতু নোংরামি ভরে গেছে না, কে কাকে মারণ ক্রিয়া, কিছু গণ্ডগোল হচ্ছে তাকে মারণ ক্রিয়া করে দিচ্ছে, বশীকরণ, অমুক তমুক হ্যান ত্যান নানা রকম এসব চলছেই। শুকনো লঙ্কা, অমুক ক্রিয়া তমুক ক্রিয়া, এটা সেটা চাপ আছে তাই পুড়িয়ে দিচ্ছে। আমার এটাই জানার ভীষণ ইচ্ছে যে যেখানে মায়ের সাধনা হয়, যেখানে শক্তির সাধনা হয়, যেখানকার যেই জায়গার ভাইব্রেশন এত স্ট্রং, যেই জায়গার ভাইব্রেশন এত পজিটিভ, সেই স্থান, সেই পীঠস্থানের ওপর বসে মানুষ কি করে এই নেগেটিভ ক্রিয়াগুলো করছে? মানে সেই পারমিশনটা ইউনিভার্স কি করে দিচ্ছে? না, ওখানে তো সব রকম সাধনা করার জায়গা আছে না, সব রকম সাধনা করতে পারে। তারাও তো একটা কিছু, তারাও সাধনা করেছে, যে খারাপ হোক আর ভালো। সাধনা তো শুধু ভালোটাই সাধনা তো এমন নয়, তুমি তো খারাপ শক্তির নেগেটিভেরও তো আরাধনা করতে পারো। তারা তো নেগেটিভ দিকের আরাধনা করছে, তারা তো নেগেটিভ জিনিস আরাধনা করে। এই যে ফল, আমি বারবার এই পডকাস্টে বলি যে শ্রী শ্রী মা সারদাতে বলেছেন, কলিতে দেখবে অনেকে সন্ন্যাসী হবে, নাচিয়া গাইয়ে তারা নরকে যাইবে। এই মারণ ক্রিয়া করতে গিয়ে আমি আর একটা পডকাস্টে অন্য জায়গায় বলছিলাম যে মারণ ক্রিয়া করতে গেলে যে মারণ ক্রিয়া করবে যে তান্ত্রিক, তাকেও কিন্তু তার ফল ভোগ করতে হবে। হ্যাঁ, এই মারণ ক্রিয়া, তুমি ধরো কাউকে মার্ডার করে দিলে, যুক্তি সম্পন্ন, আমি যা বলি কিন্তু সবটাই উদাহরণ দিয়ে বলি। ধরো তুমি মার্ডার করে দিলে কাউকে একটা, তো সেখানে কি হবে? সেখানে হবে তোমাকে পুলিশ ধরবে, তোমার বিচার হবে, তোমার হয় সর্বোচ্চ মানে পানিশমেন্ট হবে, বা যাবজ্জীবন হবে। এই তন্ত্রক্রিয়া করতে গেলে কোনো প্রমাণ নেই, তো কোনো তান্ত্রিক ক্রিয়া করছে, সে হয়ে যাচ্ছে গল্প, তার তো কোনো প্রমাণ নেই, আইনও তো কিছু করতে পারবে না। কিন্তু এর হিসাব এক জায়গায় লেখা হচ্ছে, এর ফলাফল সে পাবেই, এর ফলাফল সে পাবেই। শ্মশানে একজন শ্মশান রক্ষক আছে, তার নাম হচ্ছে গণ। আচ্ছা, শ্মশান রক্ষক তো তাকে ছাড়বে না, আজ নয় কাল শ্মশান রক্ষক তার ঘাড় মুড়কে একদম তার 12টা বাজিয়ে ছেড়ে দেবে। ওই জন্য দেখবে অনেক সময় কি হয়, অকালে তান্ত্রিক মারা যান, অকালে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ভোগেন। সামনে দেখবেন একদম শেরওয়ানি পরে ঝাঁচকচকে ঘুরে বেড়াচ্ছে, পায়ের ভেতর দিকটা কিন্তু তার যথেষ্ট কথা, তার স্ত্রী সমস্যায় ভুগছে, এমন সমস্যায় ভুগছে তার মানে মুখে হাসি চলে যাবে। তবে তার কন্যা সন্তান বা পুত্র সন্তান বা তার নাতি নাতনি, পারিবারিকভাবে তারা কেউ হয়তো তার কৃতকর্মের জন্য ফল ভোগ করছে, পারিবারিক শান্তি থেকে সে চলে যায়। সেটা আমরা
সচরাচর তাকে বুঝতে পারে না কেউ যে সেই তান্ত্রিক কি সমস্যার মধ্যে ভুগছে বা তার কী হয়েছে। সে তো পয়সা রোজগারের জন্য সামনে সেজে গুজে বেরোচ্ছে, সেটা সবাই, যে কোনো ডাক্তারের বাড়িতে কি রোগ হয় না, অসুখ হয় না, সেরকম হয়। এইরকম তান্ত্রিক যারা মারণ ক্রিয়া করে বা তুমি যেমন বলছো বা এই ধরনের ক্রিয়া করে, খারাপ কাজ করে, তারাও কিন্তু ভুক্তভোগী হয়। তার মানে কোথাও না কোথাও তো কোনো রকম নেগেটিভ এনার্জির এক্সিস্টেন্স শ্মশানে তো অবশ্যই আছে। থাকবেই, কারণ তাছাড়া তো সেই সাধনাটা করা পসিবল হবে না। ওই যে এর সময় যে কৌশিকী অমাবস্যার সময় সেই সময় তো পজিটিভ নেগেটিভ দুয়েরই দরজা খোলা থাকে, স্বর্গ এবং নরকের দুয়ার খোলা থাকে, তখন তো উভয়ই তো সেই জায়গায় তার আশীর্বাদ পাওয়া যায়। সে খারাপ শক্তি তারা আশীর্বাদ নিচ্ছে যারা নিচ্ছে, বা যারা ভালো শক্তির আরাধনা করছেন, মায়ের আরাধনা করছেন, বা পজিটিভ এন্টিটি আরাধনা করছেন, সেই জায়গায় রয়েছে। কিন্তু শ্মশানে ভূত থাকে না। আচ্ছা, শ্মশানে ভূত থাকে না, এটা হয় না। শ্মশানে আমি দিনের পর দিন বসেছি, শ্মশানে আড্ডা মেরেছি, বসে সময় কাটিয়েছি। আমার শ্মশানে কোনো দিন কোনো ভূত প্রেত কোনো রকম কোনো অস্বাভাবিক কিছু, ডিভাইন অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি। বা যারা তন্ত্র সাধনা শ্মশান সাধনা করেন তারা ডিভাইন অনেক কিছু, বা কারা অনুভব করছে, তারা ধরো আহ্বান করছেন, ধরো কেউ কর্ণপিশাচিনী আরাধনা করছেন, কোথায় অনেকে শ্মশানে করেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি তো শ্মশানে করার কর্ণপিশাচিনী সাধনা শ্মশানে করার আমি অনেক এতে বলছি, অনেকে বলে, আমি বলি না কিন্তু আমি বলে ফেলছি, এগুলো অনেক কিছু, অনেক জায়গা আছে, সেগুলো অনেক কিছু বলা আছে শাস্ত্রে, নদী তট হতে হবে, জলের এরকম অনেক কিছু ব্যাপার আছে, জলের ধারত থাকতে হবে, এরকম অনেক কিছু ব্যাপার আছে। তাই যারা আহ্বান করছেন তো তারা তো ভাই বিপদে পড়বেন, তারা তো সেই ভয়ের জায়গায় পড়বেন। তো আমি যদি কিছু ঘোচাতে না যাই, হ্যাঁ, আমি যদি শুধু ভালো মনে যাই শ্মশানেতে, সেখানে গিয়ে আমি প্রেতের কোনো ক্ষতির মুখে পড়বো নাকি? কোনো জায়গায় ক্ষতির মুখে শ্মশানে গিয়ে তারাই পড়বে যারা ওই যে জায়গায় পড়বে সেখানে যদি কিছু খারাপ ক্রিয়া হয়, কাউকে আহ্বান করা হচ্ছে সেই জায়গায়, তারা পিছনে হরদম সবসময় তো ওই সব ক্রিয়া হচ্ছে, ডাকছে, আহ্বান করছে, সে এলো না এলো সে পরের কথা। ধরো তুমি একটা কাউকে খারাপ শক্তিকে আহ্বান করছো, সেই খারাপ শক্তি তুমি কতটা তোমার ক্ষমতা দিয়ে আহ্বান করতে পারছো, সে যদি এসে যায় তাহলে ক্ষতি হবে, আর যদি না আসে কিছুই হবে না। এই হচ্ছে ব্যাপার। আমি আহ্বান করবো না, আমি কিচ্ছু করবো না, সেখানে কিচ্ছু ক্রিয়া হচ্ছে না। গ্রামের শ্মশান বা যে শ্মশানে কোনো তান্ত্রিক হোম করতে আসে না, অথচ ডেড বডি মুড় ডেড বডি চলে যাচ্ছে, সেখানে থোড়ি ওই ডেড বডির ভূতগুলো থাকবে নাকি? মানে ওসব হয় নাকি? ওসব হয় না, এগুলো বাস্তব। আমি যেগুলো বললাম একদম বাস্তব ধর্মিক, শুধু শুধু বই আউড়ে হয় না, তার সঙ্গে বাস্তবের মিল খুঁজতে হয়। আমি 2-4 পাতা বই পড়েই এসে বড় বড় ডায়লগ মারতে গেলে হবে না। অনেককে দেখতে পাই, বলা উচিত নয়, মানে আমি এই বিষয়গুলোকে বলতে চাই না, এটাকে মনে ভাবি যে অহংকারের কথা বলছে। আমি তোমাকে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে দিতে পারি। একটা সময় আমাকে অনেকে দাদা 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 সবুজকারী মন্দিরে যাবো, দাদা আমি অমুক করবো তমুক করবো, হঠাৎ করে দেখি এমন সে বেশ বিরাট তপস্বী সে যে পডকাস্টে এসে গেছে, বা তাকে দেখতে পাচ্ছি, আমি তো বাবা আচ্ছা এনাকে তো আমি এ নিয়ে তো আমাকে মেসেজ করতেন যে একবার বাবার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও, আমি এরকম শিখছি, আমি এরকম পড়াশোনা করছি। সে এখন মহা পণ্ডিত হয়। আমি হাঁ করে পড়েছে, পড়াশোনা করেছে, বই পড়েছে, এগুলো কথা বলছে। আমরা পড়াশোনা শুধু ওই পড়াশোনার বলি আওড়াই না, আমরা বাস্তব মানুষের সমস্যা শুধু আমি বলে দিলাম, প্রবলেম বলে দিলাম, আরে সলিউশন বলো, সলিউশন কি? শুধু বইয়ের কথা বললে তো হবে না, বাস্তবের সঙ্গে সেটা তো রিলেট করে দেখাতে হবে। তাই আমি তো সেটাই বললাম যে শ্মশানে যে সমস্ত প্রেতাত্মা যারা থাকতো বা থাকে, তারা যারা ওইখানে সাধনা করতে গিয়ে তারা ভয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন আহ্বান করে কাউকে, সেই সমস্ত সাধকদের প্রেতাত্মা যারা প্রেতজনী প্রাপ্ত হয়েছে তারা সেখানে কয়েদ হয়ে থাকে, ঠিক আছে। আর যে জায়গায় এই ধরনের কোনো চর্চা হয় না, যে জায়গায় যজ্ঞ ওইসব তান্ত্রিকরা কিছু ক্রিয়া করে না, সেই জায়গায় মহিলা চুল খুলে যাওয়া বা এইসব কিচ্ছু হয় না। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই নিমতলা শ্মশান বা কেওড়াতলা শ্মশান, এই সমস্ত শ্মশানে তো কখনো কোনো রকম আমি তান্ত্রিক ক্রিয়া হতে দেখি না, বা কোনো কেন মেয়েরা যাবে না কেন? মেয়েরা কি দুর্বল নাকি? মেয়েরা না যাবার কি আছে? মেয়েদের তফাৎ কি আছে? মা কালীও তো মেয়েরা না যাবার কি আছে? এটা তো ওই যে কনসেপ্ট, সেই ছেলে মেয়ে পুরুষ, কালো সাদা আর পুরুষ মহিলার সেই কনসেপ্ট সময় এটাও সেই মিথ চলে আসছে, মেয়েরা শ্মশানে যাবে না। শাস্ত্রে তো এর কোনো উল্লেখ নেই। আরে তুমি যে নিজের একটা লৌকিক কেতে হয়ে চলে আসছে না, লৌকিক ব্যবস্থা সর্বস্ব গ্রন্থ, হিন্দু ব্যবস্থা সর্বস্ব গ্রন্থ, যেগুলো লৌকিক এর ওপর অনেক কিছু নির্ভর করে। তাহলে মেয়ে যাবে না কেন? আমার প্রশ্ন হচ্ছে এখানে, মেয়েরা পারবে না কেন, করতে পারে না কেন? হ্যাঁ, কিছু ক্ষেত্রে বাধা নিষেধ থাকবে, সেটা যাওয়ার জন্য নয়, তাকে কিছু প্রোটেকশন বা তাকে সেই জায়গায় তুমি যেন কিছু ঘোঁচাতে যেও না, তুমি সেই জায়গায় কিছু হাত দেবে না, কিছু খাবার খাবে না, বা এইগুলো থাকতে পারে। যেহেতু মেয়েরা কি খুব তাড়াতাড়ি নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে, আমি মানুষ তোমার এবার ছেলে মেয়ের কোনো তফাৎ আছে নাকি? এরকম কোনো ব্যাপার নেই। আমি এই কথাটা এই কারণেই জিজ্ঞেস করলাম, কারণ বহু জায়গায় দেখেছি, ফেসবুক
ইউটিউব এরকম প্রচুর জায়গায় দেখেছি এর ধরনের ভিডিও, যেখানে মানুষ ক্লেম করছে যে পার্টিকুলার তারাপীঠ শ্মশান হোক বা কোনো শ্মশানে মেয়েরা যেন চুল খুলে না আসে, মেয়েদের চুলে কি চুল ধরে ভূতে টানবে নাকি, এইসব ওই লোকের লৌকিক, এগুলো লৌকিক আছে। সন্ধ্যেবেলা গ্রামের দিকে আমাদের বলবে ওই সন্ধ্যেবেলা হয়েছে চুল খুলে রাখবি না, সন্ধ্যেবেলা চুল খুলে বাইরে বেরোবি না। এটা আমাদের গ্রামের দিকেই কথা আছে, যারা গ্রামে থাকে তারাও জানে। গ্রামে এরকম প্রচলন ছিল একটা সময়, ঠাকুমারা বলতো এই নাতনিদের বলতো এই চুল খুলে সন্ধ্যেবেলা থাকবি না, সন্ধ্যে দিচ্ছে এখন বাইরে চুল খুলে বেরোবি না, ঘুরতে বেরোবি না। এইগুলো ওই হিসাবে চলে এসেছে। মেয়েরা এখন সেই জায়গাটা কেন আমি তাদেরকে আলাদা জায়গায় রাখবো, আমি তো বুঝতে পারছি। এক্স্যাক্টলি। তারা কেন শ্মশানে যেতে পারবে না? তাদের কি ছেলেদের থেকে কম কিছু নাকি আজকালকার মেয়েরা? কেন যাবে না? সব যাবে। শাস্ত্র সব কথা বলে না, ওসবগুলো মানে একটা সময় মানে নিজস্ব মতামত ফলিয়ে কিছু তৎকালীন সময়কার পণ্ডিত যারা টিকি, যারা বিধবা বিবাহ করতে দেয়নি, ওই ধরনের মানুষজন যারা সতীদাহ প্রথা চালু করেছিল, ওই জিনিস আস্তে 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 চলে আসে। এখনও আছে গোঁড়ামি এরকম মধ্যে। এই যে আমি কথা বলছি, অনেকে হয়তো এইটা বিষয় নিয়ে অনেক কন্ট্রোভার্সি করতে পারে বা বলতে পারে, তা আমার ঘন্টা কি হবে কন্ট্রোভার্সি করে? আমি তো যুক্তিপূর্ণ কথা বলছি ভাই, কি হবে? আমি এরকম দেখেছি যে বিভিন্ন বিয়ের সময় ছেলের মায়েরা যেতে পারবে না। এটা বাজে। যার জন্য সেই ছেলে জন্ম নিল, যার জন্য কেন যেতে পারবে না? পৃথিবীর আলো দেখলো, সেই বিয়ে দেখতে পারবে না। ওই যে মাকে, মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, কনসেপ্টটাই ভুল। কাঁচা কঞ্চি করে চাপাতে এখন যদি কেউ বলে, আমার সামনে বলে, আমি তাকে প্রতিবাদ করি। হ্যাঁ, আর এখন অনেকেই এটা বলে না, আর বলে না কেউ, আর বলে না। সচেতন হচ্ছে মানুষ, হওয়া তো উচিত। সচেতন হচ্ছে। এই শ্মশানে মেয়েদের যাওয়াটা ওটা সচেতন হবে। হ্যাঁ, এই কি তোমাকে অবশ্যই তুমি যে জায়গায় যাচ্ছ সেই জায়গা সম্বন্ধে তোমাকে ওয়াকিবল থাকতে হবে। তুমি সেখানে গিয়ে হাসাহাসি করবে, রিলস বানাবে, সেজেগুড়ে নাচানাচি করবে, নাচবে, প্রি ওয়েডিং শ্যুট করবে, সব নয়। কারণ প্রত্যেকটা শ্মশানের একটা নিজস্ব আলাদা ভাইব্রেশন আছে, নিজস্বতা, একটা নিস্তব্ধতা আছে। তুমি সেখানে যাও, সেখানে গিয়ে নিজেকে ফিল করো, একটা পজিটিভিটির সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করো, নিজেকে নিজে অনুভব করো, নিজের মনকে দেখার চেষ্টা করো, ঠিক আছে? মনে মুখে এক হও, দেখবে তুমি সেই জায়গায় গিয়ে তার ভাইবটা ভালো পাবে। তুমি যদি সেখানে গিয়ে সেলফি তোলো, কেউ যদি নাচানাচি করে গিয়ে রিলস বানায়, তাহলে তো সেই জায়গায় তো শ্মশান রক্ষকগণ মাথায় চাঁটি মারবে। আমি শ্মশানে গিয়ে একটা ফিল করেছি, জানো তো, এটা আমি তোমার সাথে শেয়ার করছি, আজকে হয়তো অনেকে জানতে পারবে। শ্মশানে যখন আমি যাই, বেসিক্যালি মানে আমি যেই এরিয়াতে থাকি, ধরো সেখানে যখন কেউ এক্সপায়ার করে বা চেনা পরিচিত, যদি আমার কেউ মানে 5 মিনিটেরও পরিচিত হয়, সে এক্সপায়ার করলে আমি শ্মশানে যাই। তো বহুবার, প্রায় 30-40 বার আমি আজ অবধি শ্মশানে গেছি, মানে এরা মৃত্যু পথযাত্রীদের সাথে। তো ওখানে গিয়ে আমি এটা ফিল করেছি যে আমি যে শ্মশানে যাচ্ছি, আমি কিন্তু কারোর সাথে যাচ্ছি না। যিনি মারা গেছেন সে আমাকে নিয়ে যাচ্ছে আমার অন্তিম ডেস্টিনেশনটা দেখানোর জন্য। একদম ঠিক আছে, এটা আমি না ফিল করার, যেদিন আমি ফিল করলাম এটা, সেদিনকে কোথাও না কোথাও গিয়ে আমার অনেক থট প্রসেস, অনেক চিন্তাভাবনা বদলে গেল। যে সত্যিই তো, মানে আমি তো কাউকে নিয়ে আসছি না, কারণ যেই মানুষটার সাথে আমি যাচ্ছি সেই মানুষটা এখন আর এক্সিস্টই করে না, কিন্তু কোথাও না কোথাও সেই মানুষটার সাথে এসে আমি বুঝতে পারছি বা আমি দেখতে পাচ্ছি যে শেষ পর্যন্ত আমাকেও এখানেই আসতে হবে। একদম তুমি দেখে যাচ্ছ আর কি। তো এই তো শ্মশানেরকে নিয়ে অনেক মিথ আছে, অনেক কিছু ব্যাপার আছে। সাবধানতা, ওই যে বললাম যে সাবধানতাগুলো অবলম্বন করা উচিত। তুমি ভালো মনে যাও, গিয়ে অনুভব করো, বসো, সেখানে গিয়ে নিজের সঙ্গে নিজে মেডিটেশন করো বা নিজের সঙ্গে নিজেকে কমিউনিকেট করার চেষ্টা করো। ডিপ্রেস থেকে মুক্তি হয়ে যাবে, তোমার অনেক কিছু হবে। শ্মশান শান্তির জায়গা, শ্মশান শিবের স্থান, শ্মশান শিবের স্থান, শান্তির জায়গা। সেখানে আর ভূত প্রেত সবাই তো শিবের আশ্রয়স্থলেই থাকে। শিবের জায়গায় গিয়ে তোমার কিছু অসুবিধে হবে না। আমি একটু আউট অফ দ্য বক্স গিয়ে কিছু কথা তোমার কাছ থেকে জানতে চাই, কারণ তুমি এমন একটা মানুষ যার সাথে আমি ভীষণ ভীষণ ওপেনলি কথা বলতে পারি, আমার কোনো বাদ বিচার থাকে না। প্রচুর মানুষ আছেন যারা আমাকে জিজ্ঞেস করেন যে দাদা লাইফে ভীষণ প্রবলেম চলছে, আর এখন না মানুষের মধ্যে একটা খুব প্রবণতা আমি দেখতে পাচ্ছি, যে আমি জানি না এটা সাবকনশিয়াস মাইন্ড নাকি মানুষের মধ্যে এই প্রবৃত্তিটা চলে এসছে, যে তাদের যদি কনস্ট্যান্ট একটু শরীর খারাপও হয় বা ফাইন্যান্সিয়াল ডিসএবিলিটিও চলে আসে পরিবারের মধ্যে, তারা ভাবে কেউ তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। প্রকৃতিরও কিন্তু একটা নিয়ম হয়, ঠিক আছে? একটা মানুষের জীবনে সবসময় মানে যে একটা স্টেবল লাইফ চলবে সেটা নয়, আপস অ্যান্ড ডাউন সব কিছু মিলিয়ে, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা অনুযায়ী তো বিভিন্ন সময় আপ ডাউন চলে। হ্যাঁ, যেমন এই আমাদের চ্যানেলে কোনো ভিডিওতে যদি 5 লাখ ভিউজ আসে, তার পরের ভিডিওটাতেও যে আসবে তার তো কোনো গ্যারেন্টি নেই। তো সব কিছুতে একটা আপ অ্যান্ড ডাউন থাকে। তো
তো মানুষের মধ্যে একটা প্রবণতা বিগত কিছু বছরে এটা আমি দেখতে পাচ্ছি যে কোনো কিছু হলেই তারা না কোনো কিছু একটা পয়েন্ট আউট করছে যে আমার উপর ব্ল্যাক ম্যাজিক করছে। আমি নিশ্চিত, আমি তখন জিজ্ঞেস করি যে কেউ কি তোমাকে বলেছে, তখন তারা বলে যে না, বাট আমার মনে হচ্ছে। এই মনে হওয়ার পেছনে কারণটা ডেফিনেটলি আজকের দিনে এত এই অকাল্ট পডকাস্ট হোক, অকাল্ট ভিডিওস, মানুষের মনের মধ্যে ঢুকে যাচ্ছে জিনিসগুলো। তো তখন যদি সে আমাকে জিজ্ঞেস করে যে দাদা কার কাছে যাব, আমি তাদেরকে একটা কথা বলি যে দেখো, আমি স্পেসিফিক কারোর রেফারেন্স দিতে পারবো না, আমি তোমার রেফারেন্সও স্পেসিফিকভাবে দিই না আনটিল অ্যান্ড আনলেস কেউ আমার কাছ থেকে পার্টিকুলারলি তোমার নাম্বার চাইছে, আমি তখন তাকে তোমার নাম্বার দিয়ে, হয়তো প্রচুর মানুষ তোমাকে আমার নাম করে ফোনও করেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে অনেকেই ক্লেম করে যে সবুজ কালী মায়ের মন্দিরে গিয়ে যদি কথা বলা হয়, ওনাদের ভিজিট তো এই, বাট কাজের জন্য যে ক্রিয়ার জন্য অনেক এক্সপেন্সিভ চার্জেস করা হয়, মানে এক্সপেন্সিভ চার্জেস ডিমান্ড করা হয়। আমি স্পেসিফিক্যালি খুব ভালো করে জানি যে এই তান্ত্রিক ক্রিয়ার ক্ষেত্রে যারা বলে না যে আমি বাড়িতে বসে কাজ করে দিচ্ছি, এগুলো ন্যাচারালি হয় না। ডিস্টেন্স হিলিং ইজ আ ডিফারেন্ট থিং, বাট যারা বলে যে আমি বাড়িতে বসে শুধুমাত্র মেডিটেশন করে তোমার প্রবলেম দূর করে দেবো, ঠিক আছে, আমি এটা প্রথমত কথা মানি না। কারণ এরকম আমিও অন্ধবিশ্বাস করে ঠকেছি, এত পডকাস্ট করার পরেও আমি অন্ধবিশ্বাস করে ঠকেছি, ঠিক আছে। তো আমি তোমার কাছে জানতে চাই যে এই জিনিসগুলো এত এক্সপেন্সিভ কেন হয়? এক্সপেন্সিভ হয় কারণ হচ্ছে সাধনা শক্তির দ্বারা করতে হয় অনেক কিছু ব্যাপার, অনেক কিছু জিনিস থাকে, ক্রিয়া থাকে, সময় ব্যয় সব কিছু এর মধ্যে দিতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে অনেকে কী ভাবে, মানে আমি তোমাকে বাস্তব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাদের আগে যখন 300 টাকা ভিজিট ছিল, আমি বলেই দিচ্ছি, আগে 300 টাকা ভিজিট ছিল, এখন সেটা এই ডিসেম্বর মাস থেকে 500 টাকা হয়েছে। আমাদের আগে যখন 300 টাকা ভিজিট ছিল, আমি বলেই দিচ্ছি, আগে 300 টাকা ভিজিট ছিল, এখন সেটা এই ডিসেম্বর মাস থেকে 500 টাকা হয়েছে। সবাই এসে দেখাতো, বাড়ি যাওয়ার সময় ফিজ তারা দিয়ে যেত। আমি কি ফেস করতাম জানো? ধরো এরকম কেউ এসছে, ধরো তার 20 জনের নাম লেখানো হয়েছে, এসে পৌঁছলো হচ্ছে 15 জন, ঠিক আছে, 5 জনের হলো। 5 জনের জায়গায় কী হলো, আমার কাছে 5টা ফোন এসেছিলো এমনও যে আমার খুব সমস্যার মধ্যে আছি দাদা, আমাকে আজকেই যেতে হবে, একটু সময় দিন। আমি কিন্তু সেই মানুষটাকে অ্যাপয়েন্টমেন্ট দিইনি, সেই মানুষটা এলে কিন্তু তার কাছে উপকার হতো। এরকম এটা তো একটা দিক। অনেক এরকম আছে যারা কথা বললো, তার সঙ্গে বাবা আমি আধ ঘন্টা 40 মিনিট কি 1 ঘন্টা কথা বললাম, সব সমস্যা শুনলাম, সময় ব্যয় করলাম। বাড়ি যাওয়ার সময় কী আমি যখন বলছি যে ফিজটা, আচ্ছা টাকাও লাগে, এই সিচুয়েশানে ফেস করেছি। তারপর থেকে কী করলাম, যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করার সময়তেই ফিজ নেই। অনেকে বলে দাদা গিয়ে দিলে হবে না, আমি না হবে না, নিয়ম যখন একবার হয়েছে তো সবার জন্য সমান। আমি জানি অনেকের অসুবিধে হতে পারে, কেউ অনলাইন ট্রানজাকশান অনেকে করে না, বয়স্ক মানুষ ফোন করেন, কিন্তু কিছু করে, নিয়ম যখন হয়েছে ভাই রাষ্ট্রপতির জন্য সমান, একটা টোটোওয়ালার জন্য সমান, সবার জন্য নিয়ম সমান। তো এইবার এক্সপেন্সিভের যে জায়গাটা সেটা বলি। বরানগর স্মৃতির মোড় অঞ্চল থেকে ওনার স্ত্রী বোধহয় আমার পডকাস্ট দেখেন, দেখলে উনি কমেন্ট করুন, আমি বলবো কমেন্ট করতে। ভদ্রলোক টোটো চালান, টোটো বা অটো চালান, তাও নিজের নয় অন্যের। তো একটা টোটো বা অটো চালক দিনে কত টাকা ইনকাম করে বলো তো? অন্যের টোটো, তাকে তো একটা মালিককে দিতে হয়। সে একটা দিনের শেষে কত টাকা, সে কি 40, 45, 50, 55 আমাদের যে রেঞ্জগুলো রয়েছে সেই টাকা খরচা করতে পারবে বলে তোমার মনে হয়? তাহলে কি আমি সেই লোকটাকে ফিরিয়ে দিয়েছি? তাকে তার মতো করে বলেছি যে আপনি এখানে আসুন, আমাদের যজ্ঞে আহুতি দিতে গেলে 1 টাকা লাগে না। আমি তোমাকে আবারও বলছি এখানে জোর গলায়, আমাদের যজ্ঞে আহুতি দিতে গেলে, সবুজ কালী মায়ের মন্দিরে যেতে গেলে 1 টাকা লাগে না। কিন্তু যদি আমাদের সঙ্গে কনসাল্ট করতে হয়, বাবার বা আমার সঙ্গে একসঙ্গে কনসাল্ট করতে হয়, বা কোনো রেমেডি প্রস্তুত করাতে হয়, যেটাকে কবজ বলা হয়, স্পেশালি কোনো দোষ খণ্ডনের জায়গা করতে হয়, তখন কিন্তু এই চার্জেসগুলো লাগে। আচ্ছা, আনটিল যদি কেউ মায়ের মন্দির দর্শন করতে যাচ্ছেন, কিচ্ছু লাগবে না। যজ্ঞে আহুতি, অমাবস্যা যে যজ্ঞ হয়, কিচ্ছু লাগবে না। কারোর সমস্যা নিয়ে যাবেন আপনি, আমি তো বলে দিচ্ছি পডকাস্টে, কেউ যদি বলে আমার পয়সা খরচা করো, আমি খেতে পাচ্ছি না, আপনি চলে যাবেন ওখানে অমাবস্যায়। যদি নাম্বার থেকে ফোন করে যে আমি দাদা খেতে পাচ্ছি না, আমার কাছে 1 টাকা নেই, আমি কি করব বলুন? যজ্ঞের দিনে যাবেন, যজ্ঞের দিনে গিয়ে আহুতি দেবেন। তার জন্য আপনার জন্য ঘি আমরা খরচা করব, আপনার জন্য বাবা আপনার জন্য সময় ব্যয় করবেন, যজ্ঞে আপনার আহুতি দিয়ে যাবেন পাশে বসিয়ে,
হ্যাঁ, বা সামনে বসে আপনি আহুতি দেবেন, আপনি আমাদের মন্দিরের আয়োজন করা ভোগ খেয়ে আসবেন, একটা টাকাও আপনাকে দিতে হবে না। কিন্তু যদি কবচ বানাতে হয়, দোষ খণ্ডন করতে হয়, পার্মানেন্ট সলিউশন পেতে হয়, তাহলে কিন্তু আমাদের চার্জ আর বাদবাকি সবার থেকে বেশি। আমি তো ওপেন বলেছি, আমি ট্রান্সপারেন্ট, সামনেও যা পেছনেও তাও। আমরা কাউকে ডাকি না, বাবার যথেষ্ট বয়স হয়েছে, এবং আমরা খুব সিলেক্টিভ কাজ করি। যখন ফোন কেউ করে, আমি বলি আপনি কি খুব সমস্যার মধ্যে ভুগছেন, খুব প্রবল সমস্যায় আছেন, সমস্যাটা বলুন তো আগে কী হচ্ছে, তারপর আপনি আসুন। যদি শুনি না এটা নর্মাল ব্যাপার, আমি তাকে বলে দিই যে দেখুন এইটার জন্য আপনি আসার দরকার নেই, আপনি এমনি এসে মায়ের পুজো দিতে পারেন বা এইগুলো করুন, আপনার ঠিক হয়ে যাবে। কি এক্সট্রিম লেভেলে যদি কোনো সমস্যায় ভোগেন, ঠিক আছে আপনি তাহলে অ্যাপয়েন্টমেন্ট করুন। কেন সমস্যা ছাড়া আমি কেন তাকে ডাকবো? একজন ফোন করেছিল আমাকে গতকাল, এক ভদ্রমহিলা, চুঁচুড়ানা চন্দননগরে এরকম বাড়ি, ভদ্রমহিলার হাজব্যান্ড যে চাকরি চলে গেছে, তাকে আমি ডেকে আনবো? বলো তো, ডেকে এনে বলবো তুমি 40,000 টাকা এখন খরচা করে, 50,000 টাকা খরচা করে এখন তুমি একটা কবচ পড়ো, তারপর তোমার ছেলে চাকরি হবে? আমি বললাম আপনি এখন তন্ত্রক্রিয়া করতে গেলে বা রেমেডি করতে গেলে তখন অনেক টাকা খরচা হবে, তো আপনি এই টাকাটা এখন সংসারে লাগান, আপনার ছেলের পড়াশোনার কাজে লাগবে এখন এই সময়টায়। আপনি আস্তে আস্তে আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আসা যাওয়া করুন। শ্রী শ্রী মা ঠাকুর বলেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছে এলে গেলেই হবে, আসা যাওয়া করলেই হবে। মা তো দেখবে আপনাকে, সবুজকালী মা তো দেখছে আপনাকে, যে এ বারবার আসছে পুজো দিতে, আসছে মায়ের সামনে এসে চোখের জল ফেলে যাচ্ছে, মা তাকে দেখবে না? নিশ্চয়ই দেখবে। তোমার সামর্থ্য নেই, কিন্তু যাদের সামর্থ্য আছে, ভাই না আমাকে তাড়াতাড়ি পার্মানেন্ট সলিউশন করতে হবে, তাদের তো করতেই হবে। একটা মানুষ, অত বছর বয়স্ক মানুষ, এত বছরের একটা এক্সপিরিয়েন্স মানুষ, উনি ওনার এতদিনের ক্ষমতা অ্যাড করে, এত কিছু করে ওনার তোমার জন্য একটা বিপুল সমস্যা থেকে মুক্তি করে দেবেন, তার তো একটা চার্জেস থাকবে। আর আমি মনে করি এটা অন্যায়ও নয়। একটা ডাক্তার সে ব্যয় খরচা করে পড়াশোনা করেছে, হ্যাঁ, তোমার পাড়ার হাতুড়ে ডাক্তারের ভিজিট তুমি 100 টাকা, ওষুধ দিল 50 টাকার, মনে করি বাবা খুব ভালো ডাক্তার। আর এটা যখন বড় ডাক্তারের কাছে যাচ্ছ, ওনার ভিজিট 2,000 টাকা, 3,000 টাকা, হ্যাঁ, তাহলে মনে করছো আচ্ছা অপারেশন চার্জ তার সেই রকম লেভেলের চার্জ, মানে সে তো সেই লেভেলের ডাক্তার। তুমি যদি এই পাড়ার ডাক্তারের সঙ্গে সেই ডাক্তারকে গুলিয়ে ফেলো, তফাৎ ঠিক সেম হয়েছে আমাদের ওখানে কিছু কমেন্টে আমি দেখতে পাচ্ছি। তুমি একটা হাতুড়ে ডাক্তারের সঙ্গে পণ্ডিত শিবানন্দপুরীকে বা সবুজকালী মাকে যদি গুলিয়ে ফেলো, বা একটা এক্সপিরিয়েন্সের জায়গায় যদি গুলিয়ে ফেলো, যে আচ্ছা ওর ওখানে গিয়েছিলাম তো এত কম পয়সা খরচ হচ্ছে, আপনি এত, সেই ডাক্তার যদি অত পয়সা তার এক্সপিরিয়েন্স বা তার কাজের জন্য, তার ক্ষমতার জন্য, বা তার পাওয়ারের জন্য, মানে সে সেটা পারে, তার সেটা দখল দাঁড়িয়ে রয়েছে, তাকে তোমার এই রোগ থেকে উনি উদ্ধার করে দেবেন, সেই ডাক্তার চার্জ যদি করে, আমার মনে হয় না সেই ডাক্তার কোনো অন্যায় করছেন বলে। তার তো সেটা তার এক্সপিরিয়েন্সের দাম। ঠিক সেরকম আমাদের ক্ষেত্রেও তাই। তাই তুমি মনে করছো যে তোমার কেউ জল পড়া দিচ্ছে, ঝাড়ফুঁক দিচ্ছে, সেইটা 2-10 টাকায় হয়ে যাচ্ছে, মানে আমি একটা ভালো জায়গা থেকে ভালো থেকে রেমেডি করব, সেটাও আমার 2-10 টাকার মধ্যে হয়ে যাবে, এটা তো ভাবা মানে তো মূর্খামি। তো এমনও বলছি না যে যাদের পয়সা আছে তারাই আসুন। অনেকে লিখছে, অনেকে মানে বলে যে ওখানে সবুজকালী মায়ের মন্দির হচ্ছে বলে ওদের চার্জ বেড়ে গেছে। আমাদের চার্জ আজকে বাড়েনি, অনেক দিন থেকেই আছে। সবুজকালী মায়ের মন্দির ভক্তরা বানাচ্ছে, আমারও তার থেকে বেশিরভাগটা কন্ট্রিবিউশন আমার আছে, এবং ভক্তদের ডোনেশনও আছে। তাই রেমেডি করে দেওয়ার জন্য ওই ডোনেশান নিয়ে আমাকে, মানে ওই কবজের টাকা নিয়ে ডোনেশান চাইতে হবে যে আপনি মুখ করুন, অত দুর্দিন আমাদের আসেনি, আমি তো কাউকে ডাকি না, আমি তো ফোন নাম্বারই দিই না। তুমি বলো, আমি যদি এটাকে বাজারজাতই করতাম বা সেই জায়গায় প্রচারের জায়গায় করতাম, আমি যদি খুব খুলে মোলে কথা বলছি, মানে একদম কোনো ঢাকা নেই কিছু, আমি তোমাকে খুলে বলছি মনের কথা, তাহলে তো আমি আমার ফোন তুমি তো বলেছিলে আমাকে যে ফোন নাম্বার আমি দিয়ে দিই, আমি তো দিইনি। কারণ হচ্ছে আমরা চাই না ওই রকম জায়গা, মানে আমার কাছে হু করে সবাই আসুক, আমার দরকার নেই। মানুষের যাদের খুব সমস্যার মধ্যে ভুগছেন তারা যদি মনে করেন, তাও আমি আসতেও বলি না। মায়ের কাছে তো সবাই আসতে পারে, মায়ের কাছে যাওয়ার জন্য আমি সবাইকে করজোরে আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, তো আমরা একদম আজকের পডকাস্টের শেষ দিকে চলে এসেছি, বাট আমি একটা কথা তোমার কাছে জানতে চাই। বেসিক্যালি আমি না, এটা আমি সবার বিহাফে আমি তোমার কাছে জানতে চাইছি। সেটা হচ্ছে যে এই যে তান্ত্রিক ক্রিয়া বা বিভিন্ন ম্যাজিক বলতে পারো, এগুলো তো মানুষকে বিপদ থেকে মন্ত্রের সাহায্যে বা তন্ত্রের সাহায্যে উদ্ধার করাটাও তো কাইন্ড অফ এ ম্যাজিক। তো এগুলো করতে এত টাকা পয়সা কেন লাগে? ওই যে প্রথমে বললাম যে সাধক করছেন তার ওই ডাক্তারের মতোই, যার এক্সপিরিয়েন্স, যার বেশি প্রসার, সেই অনুযায়ী একটা সেট করে মানুষ। আর একটা জিনিস হচ্ছে, এই যে তন্ত্র সাধনা বা এই ধরনের কাজ করে যখন কাউকে খারাপ জিনিস থেকে উদ্ধার করা হচ্ছে, একটা তান্ত্রিকও কিন্তু তার এফেক্টের মধ্যে পড়ে, তাকে বিভিন্ন সময় ভুগতে হয়। ধরো একটা কোনো তান্ত্রিকের কাছে গেছো তুমি, বা কেউ গেছে,
তোমার মারণ বিদ্যা প্রয়োগ, মারণ বান মারা হয়েছে, তার বান কাটাতে গেছো তার কাছে। এবার সেই যে তান্ত্রিক ক্রিয়া তোমার হয়ে করলেন উনি, করার পর উনি কিন্তু এফেক্টেড হলেন কোনো কারণে, হয়ে গিয়ে ওনার অসুস্থ হয়ে গেলেন। ওনার সংসারটা কি কে চালিয়ে দিয়ে আসবে তখন? ওই 30, 40, 50 হাজার টাকা কতদিন চলবে? ডাক্তারের এখন মানে ট্রিটমেন্ট করতে গিয়ে, ওষুধ খরচা এসব করতে গিয়ে তার সংসার কতদিন চলবে? এরকম সমস্যার মধ্যে পড়ে। বাস্তব কথা বলছে, একটা তান্ত্রিকও কিন্তু মানে সে সুপারম্যান নয়, সব জিনিসে সুপারম্যান নয়, তারও কিছু বাধ্যবাধকতা আছে। তাকেও সেও তো অন্য জলে অভ্যস্ত, সে তো ফুল বেলপাতা খেয়ে থাকে না। আমি তো ফুল বেলপাতা হয়ে থাকি না, তাই না? আমিও তো ভাত খাই, আমিও বিরিয়ানি খাই, আমিও রুটি খাই, তাই সেটা কিনতে গেলেও তো পয়সা লাগবে। তাই আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি সেই তার কাজ করতে গিয়ে, তো সেইটাও তো একটা ব্যাপার। সেইখান থেকেও তার ব্যাকআপেরও তো একটা প্রয়োজন আছে। এটা যুক্তিগ্রাহ্য জন্য অনেকে বলবে এটা আবার কীরকম যুক্তি। এটাও বাস্তব, এটা বাস্তব মানতে হবে। বাস্তব মানতে হবে। সে যখন একটা কাজ করতে গিয়ে সে যখন এফেক্টেড হয়ে পড়ছে, সে যখন অসুস্থ হয়ে পড়ছে, তাকেও তো স্যার ব্যাকআপ রেডি রাখতে হবে। তাই আমি আমার সমস্ত ক্ষমতা দিয়ে, আমি এতদিন একটা সাধক, তন্ত্র সাধক যখন অপরের কাজ করতে যাচ্ছে, তার পিছনে কিন্তু অনেক দিনের একটা তন্ত্র চর্চার একটা রয়েছে। রাত জেগে জেগে শ্মশানে গেছে, একা গিয়ে ওই আবহান করে, তার সিদ্ধিলাভ করে, এটা সেটা নানা রকম করে শতন সিদ্ধিলাভ তো হয়েছে। তাই বলি তো সে অন্যের উপকার করতে পারছে কেউ, কোনো তান্ত্রিক যিনি করছেন, যারা করছেন। তো সেটাও তো একটা ভ্যালু আছে। সে কি দাতব্য করতে এইগুলো করেছেন? করেনি। তার তো সংসার আছে, তার সংসার আছে। যার সংসার নেই, তার কিচ্ছু নেই, শ্মশানচারী, ত্যাগী, তার কথা ছেড়ে দাও, তার কি হবে টাকা নিয়ে? সেরকম লোক টাকা নেবেও না। যার কেউ নেই, অকৃতদার, তিনি শুধু মায়ের উদ্দেশ্যেই নেমেছেন, তার না আছে সংসার, না আছে বাড়ি, না আছে ঘর, তাদের কথা ছেড়ে দাও। তাদের শুধু দুটো খাবার পয়সা হলেই হয়ে যাবে। কিন্তু যাদের সংসার আছে, যারা গৃহী, যারা সাধারণ জীবনযাপন করে সাধারণ মানুষের মতো, তাদের তো এই একটা ব্যয় করেছেন, সেই সাধনা শক্তি ব্যয় করে উনি একটা জিনিস করছেন। একটা কবচ বানাতে গেলে অত সোজা জিনিস, ফুল বেলপাতা মাটি থাকে না। যারা ঢোকায় তারা আলাদা কথা, অনেকে করে এরকম। চিটিং মাছ তো ভর্তি চারিদিকে, ঢব্বা চিটিং মাছ চারিদিকে ভরে গেছে। সেটা সমস্ত ভুয়ো ডাক্তারও তো রয়েছে, ডাক্তারি শাস্ত্রের মতো সবই আছে। তেমন এখানেও তো ভুয়ো চিটিং বা যেরকম বহু আছে, কাজ জানে না, দুটো পয়সা রোজগারের জন্য নিয়ে পড়েছে, এরকম আছে। কিন্তু অথেন্টিক যারা কাজ করে, যারা কবচ প্রস্তুত করে, যারা বানায়, তাদের যে পুরস্চরণ, তাদের লক্ষ লক্ষ বসে বসে মন্ত্র জপ, এই যে আসনে বসে তাকে যে ঘন্টার পর ঘন্টা জব করে যেতে হবে একটা কবচের পিছনে, তাই যে বাথরুম চেপে থাকতে হচ্ছে, তাই সেটা থেকে তো একটা রোগ পরিণত হবে একটা বয়স হতে একটা সময়ের পর। সে তো আর বাথরুম উঠেছে, জব তো মাঝখানে থামিয়ে রেখে সে বাথরুম করতে যেতে পারবে না। সে সাধনা করতে গেছে, তা কোনো মানে মানুষের উপকার করার জন্য শ্মশানে গেছেন, তিনি তো উঠে যেতে পারবেন না অনেক ক্ষেত্রে সময়। এরকম অনেক কিছু আছে, অনেক কিছু ব্যাপার থাকে। অথেন্টিক হলে এরকম হবে, ভণ্ড হলে তাহলে যারা বলে যে অত টাকা কেন বেশি নিচ্ছে, তারা ঠিক বলে। তারা ভণ্ড হলে আলাদা ব্যাপার, তারা কিন্তু ওই মা ঋষি, মা শারদার কথায় কলিতে অনেক সন্ন্যাসী দেখবে নাচিয়ে গাইয়া তারা নরকে যাবে। আর যারা মানুষের উপকার করার জন্য যদি এরকম কিছু নিয়ে থাকে, আমার মনে হয় না সেটা অন্যায় করছে। আমরা নিই, পরিষ্কার কথা, আমি ট্রান্সপারেন্ট, আমি এখানে যেটা বলি সামনেও সেটা বলি। আমাদের খরচা লাগে ভাই, কেননা আমরা যে জায়গায়, বাবা যে জায়গায় ক্রিয়া করে দেবেন তোমার জন্য নিষ্ঠা সহকারে, আমরা এটাও এমন করে বলে দিই, তুমি যে সমস্যার জন্য এসেছো, সেই সমস্যাটা যতক্ষণ না তুমি ওই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি হচ্ছে, যতক্ষণ না হচ্ছে, তার জন্য যদি 1000টা যজ্ঞ বসতে হয় আমরা তাই করব, যতক্ষণ না তোমাকে সেই সমস্যা সমাধান থেকে উদ্ধার করা যাচ্ছে। এটাও হয়। আর কারা উপকৃত হয় আমাদের কাছে, তাহলে আমার ব্যক্তিগত যে ইউটিউব চ্যানেল আছে বা আমার সোশ্যাল মিডিয়া যে পেজ আছে, আমি তো দেখেছি, তোমাকে পাঠাই, আমি কিন্তু অনেকের ইন্টারভিউ করে রাখি উপকার হওয়ার পর। তুমি বলো তুমি কি ফেস করেছো, তুমি পয়সা খরচা করে তোমার কি উপকার হয় না হয়নি। এরকম প্রচুর লোকের আছে, এবং তারা নাম অ্যাড্রেস বলে তারা ইন্টারভিউ দিয়েছে। ইনফ্যাক্ট আমি এরকমও ভিডিও দেখেছি যেখানে মানুষজন ক্লেম করেছে যে শুধুমাত্র মায়ের মন্দিরে এসে মায়ের দর্শন করেছে দিনের পর দিন, তাতেও তাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে। অনেক রকমের মানুষ আসবে, সবার ভিডিও, অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না, সবার ভিডিও দিতে শুরু করলে তো মানে সত্যি কথা বলতে মানুষ, আপনারা আমাদেরকে প্রচুর বিশ্বাস করেন, এটা আমি জানি, ভীষণ বিশ্বাস করেন। আমরা চাইবো সেই বিশ্বাসের জায়গাটা অটুট রাখতে, এবং আমরা দাগ নেবো না, গায়ে দাগ নেবো না। আমি এটা দেখেছি কোথাও না কোথাও, এই যে আমাদের যারা অডিয়েন্স বা গল্পওয়ালা পরিবার, আমি আদার্স চ্যানেলের কথায় যাচ্ছি না, তারা না পার্টিকুলারলি আমাকে খুব ট্রাস্ট করে,
মানে ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্স আমাকে খুব ট্রাস্ট করে, অ্যান্ড দিস ইজ দ্য রিজন তারা আমার কাছে এসে জিজ্ঞেস করে যে দাদা তুমি বলো আমার কার কাছে যাওয়া উচিত। এবার একটা কথা বলো দেবজ্যোতিদা, আমি যদি আজকে বলি যে তুমি এনার কাছে যাও, এবার সে কিন্তু পুরো 100% ফেথ নিয়ে, মানে আমার উপর ফেথ করে তার কাছে যাবে। এবার সে যদি তার কাজটা সম্পন্ন না করতে পারে, কারণ আমি তো কাউকে দিয়ে আমার ব্যক্তিগত কোনো কাজ করাইনি, না, আমি কন্টেন্ট বানাচ্ছি প্রচুর মানুষের সাথে, তারা আসছে আমার চ্যানেলে, ঠিক আছে। এবার তাদের আমার সাথে সাথে অনেককে বিশ্বাস হচ্ছে, যেমন তোমার কাছেও আমি বেশ কিছু মানুষকে রেফারেন্স দিয়েছি, ওকে। তো আমি এই কারণেই বলি যে তুমি সবার সাথে কথা বলো, যাকে তোমার বিশ্বাস হবে তুমি তার কাছে গিয়ে তোমার সমস্যার কথা জানাও। কারণ কোথাও না কোথাও আমার মনে হয় যে আমি চাই না আমার অডিয়েন্সের কাছে আমাকে নিয়ে যে বিশ্বাসটা সেটা ভেঙে যাক। আর একটা জিনিস একদম ঠিক, আমাকে অনেকে বলে তোমার কথা বা এরকম তো আছেই, আমি নামই বলছি, তুমি এবং শান্তদীপ, এরা আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তোমাদের সঙ্গে খুব ভালো রকম হয়। মানুষজন তোমার সম্পর্কে অনেক ভালো কথা বলে, কোনো নেগেটিভ কথা আমি পাই না। অনেকে তো গিয়ে বলে যে আমি এরকম অরিত্রর থেকে নাম্বার পেয়েছি বা অরিত্রর চ্যানেল দেখি, ছেলেটাকে ভালো লাগে, এরকম অনেক কথা বলে। তো সেসব আছে, ঠিক সেরকম আমাদেরকে মানুষ ভীষণভাবে ট্রাস্ট করেন। আর আমি এক জায়গায় কমেন্ট দেখছিলাম যে সবুজকালী মন্দিরে এরকম তুমি যেমন বললে এরকম ব্যাপার, এরকম ভাবনা চিন্তার জায়গা আছে। আমাদের ওখান থেকে কারা কাজ পায়, কারা উপকার পায়, আগামী 17ই জানুয়ারি 2026 মায়ের প্রতিষ্ঠা দিবস 75তম, সেখানে চারিদিকের ভক্ত শিষ্যরা আসবে যারা আমাদের কাছে উপকার হয়েছে, প্রত্যেককে আমি আমন্ত্রণ জানিয়েছি, তারা আসবে। যদি কারো ডাউট থাকে সেই দিনে গিয়ে জনে জনে জিজ্ঞাসা করে নেবেন, ওখানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটবে, সেখানে আপনারা জনে জনে গিয়ে যাদের কোনো ডাউট থাকে তাহলে ওই হাজারখানেক মানুষকে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন 17ই জানুয়ারি। আমি আমন্ত্রণ জানিয়ে রাখলাম। তুমি তো গল্পওয়ালা পরিবারকে কার্ড দিয়ে গেছো, ঠিক আছে। হ্যাঁ, এটাও ঠিক, আমি সবাইকে যেমন আমন্ত্রণ জানিয়েছি, আমি কার্ডটা আপনাদের প্রত্যেকে তো বাড়ি বাড়ি পৌঁছানো সম্ভব নয়, আমি অরিত্রর সাথে গল্পওয়ালা পরিবারের কার্ড দিয়ে গেছি, তাই অরিত্র পরিবারের কর্তা হিসাবে তুমি একটু আমন্ত্রণ জানানোর কথা সবাইকে বলবে, অবশ্যই। সবাই যাবেন। দেবজ্যোতিদা কার্ডের ওপরে পরিষ্কারভাবে লিখে দিয়েছেন যে গল্পওয়ালা পরিবার, ওপরে আমার নামটা আছে অবশ্যই, বাট গল্পওয়ালা পরিবার। তো আই থিঙ্ক যে প্রত্যেকটা মানুষ যারা গল্পওয়ালা পরিবারের সাথে যুক্ত তারা অবশ্যই সবুজ কালী মায়ের নতুন মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বা আপনারাও যাবেন, কারণ আমি যাব সেদিন, অবশ্যই আমি যাব। আর আমি ভীষণ খুশি, আর মানে যে নতুন মন্দিরের উদ্বোধনে আমি যেতে পারবো এটা ভেবে। তো থ্যাংক ইউ সো মাচ দেবজ্যোতিদা, আগামী দিনগুলো অনেক ভালো কাটুক, নতুন বছরে এরকম একটা দারুণ খবর এটা, আমিও যাব ওখানে, আমি ভীষণ এক্সাইটেড সেটা নিয়েই। তো কেমন লাগলো আজকে বলো? খুব ভালো লেগেছে, খোলামেলা আলোচনা হয়েছে। আমার মনে হয় না, আমি তোমার ফ্র্যাঙ্কলি বলি, আমি সবটাই ফ্র্যাঙ্কলি হচ্ছে কথা, আমার মনে হয় না আজ অবধি কোনো, আমি কাউকে ছোট করি না, আমি সবাইকে সম্মান দিই, কোনো তন্ত্র সাধক বা তান্ত্রিক বা কোনো অ্যাস্ট্রোলজার এতটা খোলামেলা আলোচনা করেছে টাকা পয়সা নিয়ে, কবজ নিয়ে, রেমেডি নিয়ে, এতটা খোলামেলার ধক আমার আছে, আমি করেছি। আর এতটা খোলামেলা আর প্রশ্ন করার ধক অরিত্রর আছে, অরিত্র করেছে। হ্যাঁ, কারণ একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম, একটা ওপেন প্ল্যাটফর্ম, যেখানে আমার মাথার ওপর কোনো বস নেই, তো আমি কেন কাউকে ভয় পাবো, এটা আমি মনে করি। তাই আমার মনে হয় যে অডিয়েন্সের কাছে ট্রান্সপারেন্সিটা ভীষণভাবে ম্যাটার করে, তাদের কাছে একদম র জিনিসটা পৌঁছে দেওয়াটাই দরকার, কারণ তাদেরও জানার অধিকার আছে, তারা আমাদের ভিডিও দেখছে, তারা আমাদেরকে ট্রাস্ট করছে, তারা আমাদেরকে দেখার জন্য অপেক্ষা করছে। তো আজকে তারা আমাদেরকে ভালোবেসেছে বলেই এত মানুষের কাছে আমরা পৌঁছেছি, তাই কোর ট্রান্সপারেন্সিটা তাদের কাছে বজায় রাখাটা একদম আমাদের তাই, জন্য একদম ভীষণ তাই। দরকার। আর একবার বলে রাখি যে মানে যারা টাকা পয়সা নেই, খরচা করতে পারবেন না, তাদেরও আমন্ত্রণ জানিয়ে রাখলাম, তারা মায়ের মন্দিরে যাবেন, পুজো দেবেন, মাকে মনোবাঞ্ছা জানিয়ে আসবেন, পারলে অবশ্যই গিয়ে আহুতিও দিয়ে আসবেন, তাদেরকে পয়সা দিতে হবে না। আর যারা কিছু ক্রিয়া করতে যাবেন সেটা তো প্রসিডিওরের মধ্যে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে যা কিছু করা সেসব করতে হবে। মোট কথা, কবজ এবং রেমেডির জন্য তোমরা চার্জ করো, এর বাইরে কোনো কিছুর জন্য তোমরা চার্জ করো না। এবং সেটাও আমরা জোর কাউকে বলা হয় না যে করতেই হবে, এটাও নয়, আমরা বলে দেওয়া হয় যে তোমার যদি করতে হয় এরকম হতে পারে, সেটা তোমার ভাই বাড়িতে গিয়ে আলোচনা করো, কি এখানে বসে আলোচনা করো, কি করবে না করবে তুমি আমাকে বলে দেবে, পরিষ্কার কথা। কাউকে জোর করা ওসব ধান্দায় নেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ভালো থাকো।
হয়তো তোমার এপিসোড দিয়ে এই বছরটা শেষ হবে অথবা নতুন বছরও আসতে শুরু পারে, হবে। আমি এখন অবধি জানি না এই এপিসোডটা কবে আসবে। বাট থ্যাংক ইউ, আমি চাইবো নতুন বছরে আবার তোমার কাছ থেকে নতুন কোনো ঘটনা শুনতে। একদম কারণ আমার এখনও মনে আছে প্রথম যেদিন তুমি আমার সাথে কন্ট্যাক্ট করেছিলে, তুমি আমাকে বলেছিলে যে অরিত্র, এই 75 বছরের ঘরানায় এত ঘটনা আছে যা তুমি শুনে শেষ করতে পারবে না। তোমার দাদুর আমল থেকে শুরু করে তোমার বাবার আমল থেকে শুরু করে আজকে তুমি সেই ঘরানাকে টেনে নিয়ে যাচ্ছ। তো আরও অনেক এপিসোড আমরা করব, একদম। আরও অনেক কাজ করব একসাথে। প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারছি না, যেই প্ল্যানগুলো আমরা করে রেখেছি, বাট খুব তাড়াতাড়ি আশা করি সেগুলোও করব। একদম আর আমার বিশ্বাস সেগুলো গল্পওয়ালা পরিবারের প্রত্যেকটা মানুষের ভীষণ পছন্দ হবে। তো আজকের মতন আড্ডাটা আমরা এখানে শেষ করছি। তোমাকে আরও অনেককে ইনভাইট করতে যেতে হবে। একদম তো থ্যাংক ইউ সো মাচ দেবজ্যোতিদা, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। নিশ্চয়। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের নিউ ইয়ার স্পেশাল এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটা নতুন মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।